অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 30তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। বাংলাদেশের এই প্রথম হন্টেড প্লেস ভিত্তিক শো, যেটি এখন পর্যন্ত দেশের বিভিন্ন হন্টেড জায়গাতে ধারণ করা হয়েছে। এ সপ্তাহে আমাদের হন্টেড প্লেসটা কিছুটা মিস্ট্রি। এখানে কোনো মানুষ থাকে না, কোনো মানুষের বসতি নেই। যদিও আমরা জানি বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা দেশ। এমন কোনো জায়গা নেই যেখানে গেলে আপনি মানুষের বসতি পাবেন না। আমাদের এবারের ডরের হন্টেড প্লেসটি ছোট্ট একটি জায়গায় ধারণ করা হয়েছে, কিন্তু অদ্ভুত ভুতুরে একটি জায়গায়। মানুষ থাকে না এরকম একটি জায়গাতে ভুতুরে সব কাণ্ড ঘটে, তাহলে নিশ্চয়ই সেখানে কিছু না কিছু আছে। কি আছে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে হন্টেড প্লেস থেকে। পুরো অনুষ্ঠানটি যারা ধারণ করেছেন সুমন এবং রেহানের কাছ থেকে। একই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানের শুরুতেই এ সপ্তাহে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, মাহির, ইব্রাহিম, তারেক এবং তন্ময়কে। এই চারজনের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনাগুলো আজকের ডরের উপজীব্য। একের পর এক উঠে আসবে অজানা সব কাহিনী। শুরু করছি আজকের 30তম পর্ব। আমাদের সাউন্ডে ছিল লোবান, অন দ্য স্পট সুমন ও রেহান, এবং পুরো অনুষ্ঠান জুড়েই সঞ্চালকের ভূমিকায় থাকব আমি আরজি কিবরিয়া। ডর মানে ভয়। গুলিস্তান থেকে বাসে চড়ে সরাসরি বান্ধুরায় পৌঁছে গেলাম আমি এবং সুমন। সেখান থেকে আমরা যাই আমাদের গন্তব্য কাউরাপাড়া ভিটায়। তো এই তোর হচ্ছে দিস ইজ দ্য প্লেস। নাম বললি এটা হচ্ছে বেনুখালী বিল। আচ্ছা। আর এখানে যে ভিটাটাতে আমরা আছি, এই ভিটাটা এক সময় জনবসতি ছিল, বাট নাও ইউ ক্যান সি ইটস টোটালি এমটি। টোটাল একদম মানুষ শূন্য। মানে মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে এখানে, প্লেগ ধরনের কিছু, একসাথে সবাই চলে গেছে। কেন, কি জন্য, উই উইল হ্যাভ টু ইনভেস্টিগেট। তুই একবার চিন্তা কর যে এরকম একটা জায়গার মধ্যে আছি। আমার তো মনে হচ্ছে যে জনবসতি 2-3 কিলোমিটারের মধ্যে মনে হয় না হবে। না, আমাদেরকে আর থাকতে হবে, আর একটু সামনে যেতে হবে স্পটে। তো আই গেস আমরা যেহেতু অলরেডি স্পটে আছি, লেটস কন্ট্যাক্ট উইথ ডর টিম, এবং তারপরে ওনারা যেখানে ঠিক করেছে সেখানে যাই, কিংবা ওনারা এখানে চলে আসুক। ওকে, ঠিক আছে, তাহলে ফোন কর একটা। আমরা শেষ পর্যন্ত চলে আসছি যেখানে আমাদের ডট টিম ছিল, আজকের অতিথিরা ছিল। সবারই মনে হয় সুমন দোস্ত একটা কথা জানার ইচ্ছা, যে আমরা সবার তো নিশ্চয়ই থাকবে, তার আগে আমার নিজেরও ইচ্ছা যে তুই কেন এই জায়গাটা সিলেক্ট করলে এবার। ওয়েল, এই জায়গাটা সিলেক্ট করার সবচেয়ে বড় রিজন হচ্ছে স্পেশালি ওই যে ফাইজুল ভাইয়ের কাছ থেকে স্পটটা জানার পরে আমি বেশ কয়েকজনের কাছে খবর নিয়ে যেটা জেনেছি যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই জনবসতি থেকে একে একে পরিবার এখান থেকে চলে যেতে থাকে, এবং একটা সময় সবাই চলেও যায়। এবং বাংলাদেশের মতন একটা দেশ যেখানে থাকার জায়গার এত অভাব, সেখানে কেউ দখল করতে আসে না, এই জায়গাটায় কেউ থাকতে আসে না। আমি যে কয়জনকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে কোন রকম একটা অলৌকিক ব্যাপার আছে, কিন্তু কি সেটা বলতে কেউ রাজি না। কিন্তু আমার মনে হয় না কাউকে দিলেও এখানে বেশি দিন থাকতে পারে। রাইট, মানে কেমন যেন একটা ভাব আছে জায়গাটা, স্বস্তিকর একটা ব্যাপার আছে, তাই না? সব সময় কিন্তু ভয় সেক্টরটা কাজ করে না মানুষের মনে। আমার বা তোর কথা শুনে যা বুঝলাম, তোরও আমাদের কিন্তু ফিলিংসটা হচ্ছে কেমন যেন একটা অস্বস্তি, এখানে থাকতে হবে কতক্ষণ, কেন, কি যেন একটা আছে, এরকম একটা কনফিউশন ওয়েদারটার ভিতরে। আচ্ছা যাক, আর এই কনফিউশন রাখি না। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যেটা, এতে বুঝে গেছি যে আসলে এটা না থাকাটা এখানে খুব অস্বাভাবিক কিছু না, অন্তত জায়গাটা দেখে তাই মনে হবে। ভেরি ট্রু। চল স্টার্ট করে এবার এতক্ষণ ধরে যারা অপেক্ষা করতেছে, রাইট, তাদের গল্প শোনা শুরু করি। গল্প 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 আমরা বলি, এ রাতে আবার অনেকের কমপ্লেন থাকে, বুঝছিস, সত্য ঘটনা। অনেকে আমাদেরকে বলে যে আমরা নাকি গল্পের মাঝে অনেক বেশি ইন্টারাপ্ট করি, আর অনেকে আবার সেটাও বলে একটা গল্প শেষ হওয়ার পরে অনেক ধরনের প্রশ্ন থাকে, যে আপনারা বলেন এটা না হলে এটা কিভাবে হলো, এটা হলে ওটা কিভাবে হলো। আমরা যদি প্রশ্ন না করি
আপনাদের উত্তরগুলো বের হয়ে আসবে কিভাবে? আমি না একটা জিনিস সত্যি বুঝি না সুমন দোস, মানুষ যখন এই প্রশ্নটা করে যে আপনারা প্রশ্ন কেন করেন, আমরা যারা এই প্রোগ্রামটা করি এবং যারা শুনি তারা সবাই প্রাপ্তবয়স্ক না? মোটামুটি তো তাই। তো আমার কথা হচ্ছে আমি শুধুমাত্র সেই জিনিসগুলোকেই ভয় পেতে পারি যেটা আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি যুক্তিতে মেলাতে পারছি না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন কারো স্টোরি শুনতে বসি, একটা জার্নিতে যাই, আমরা নিজেরাও শ্রোতা হয়ে যাই। এক্স্যাক্টলি। আমাদের মনেও প্রশ্ন তৈরি হয়ে যায় আপনাদের মতো। সো আমরা তখন সেই প্রশ্নগুলো না করে আর আমাদের পক্ষে সম্ভব হয় না এটা সামনের দিকে শোনা। Right. সো এই কিউরিওসিটিটা আমাদের মধ্যেও বিল্ড আপ হয়ে যায়। এবং আমি এটা মেনে নিব না যে কোনো কারণ ছাড়াই আমি করে একজন এসে আমাকে বলবে যে এটা ভাই এরকম অন্ধকারের মধ্যে আমি কালো জিনিস দেখছিলাম, আমাকেও মেনে নিতে হবে যে হ্যাঁ অন্ধকারের মধ্যে উনি কালো জিনিস দেখতেই পারেন। আমি এই প্রশ্নটা করবো দোষ, আমি ভয় পাই না আমার লজিকটা না Right. কাটা পর্যন্ত। আসলে কথাগুলো এই জন্যই বললাম যে আপনাদের মনে আমাদের কথা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা আছে। আবার অনেকে কিন্তু অনেক পজিটিভ ভাবে বলেছে যে Positive আপনাদের এই ভাবেও প্রশ্নগুলো বলছেন। ভালো লাগে, থ্যাংক ইউ এই লজিক গুলো তুলে আনার জন্য, এভাবে অনেকে বলেছে। রাইট, সেই জন্য আমরা যেহেতু শ্রোতা হয়ে যাই, আমরাও ঠিক আপনাদের মতোই অনুভব করতে চাই Right. পুরো স্টোরিটা। সেই জন্য আমাদের ভেতরের কিছু প্রশ্ন থাকে, আমরা সেটার সাথে সাথে করে ফেলি। এখন ঘটনা হচ্ছে যে প্রশ্নটা করতে চাই আমি, বল কি করতে চাই? যে প্রশ্ন তুই করতে চাস সেটা হচ্ছে যে এখন আমরা কোন ঘটনা শুনবো আর কার কাছ থেকে শুনবো। রাইট, তো চলে যাই সরাসরি ভাইয়ের কাছে। ভাই আপনার নামটা আপনার কাছেই প্রথমে শুনি। ভাইয়া আমার নাম মাহির, আমি হচ্ছি যাত্রাবাড়ি থেকে। আচ্ছা, যে ঘটনাগুলো বলবো তা আমার ফ্যামিলি মেম্বার এক্সপিরিয়েন্স করছে, ইভেন আমিও নিজে করছি। আপনি নিজেও এক্সপিরিয়েন্স করেছেন। First আপনার ঘটনা- নামটা আমি একটু যদি মাহি, মাহির। মাহির। আচ্ছা, আচ্ছা, ফার্স্ট অফ অল আগে একটু জানতে চাই যে আপনি এখন কি করছেন? এখন কিছু করছেন না আপাতত? যাত্রাবাড়ি থেকে আপনাদের নিজেদের বাড়ি না 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 আমরা ভাড়া থাকি। ভাড়া থাকছেন? যে বাড়িতে থাকেন সেই বাড়িতেও নিশ্চয়ই কোনো ঘটনা সেই আছে, বাড়িতেই problem আছে। সেই বাড়িতেই প্রবলেম। তাহলে প্রবলেমটা একদম শুরু থেকে, মানে কিভাবে শুরু হয়েছে সেখান থেকেই শুনি আমরা। অ্যাকচুয়ালি শুরু আমাদের বাসায় একটা বাচ্চা থাকতো, মানে খুব ছোট বয়স, মেবি 5-6 বছর এমন বয়স। আপনাদের প্রতিবেশী? বাসায় হ্যাঁ, আমাদের পাড়া প্রতিবেশী। আচ্ছা। তখন আমরা ওই বাসা থাকতাম না, আমরা পাশে বাসা থাকতাম। ওকে, তো একদিন রোজার মাসে মেবি 26-27 রোজা এমন হইব। তো ইফতারের 5 মিনিট আগে ইফতার আইনা দিয়া বাসায় ও ছাদে উঠছে। তো অদ্ভুত ভাবে সবাই ফিল করলো যে ও ছাদ থেকে পড়ে গেল। একটা মানুষ পড়ে গেছে মানে এমন ভাবে ওরা ডাউন করা হয়েছে, মানে মনে হইলো যে কেউ ওরা চাপ দেয়া ধরছে, চাপ দেয়া নিচে ফেলায়। ও রোড দিয়েছিল, রোড ব্যাক হয়ে পড়ে গেছে। তো ও my God. পড়ার সাথে সাথে মারা যায়নি, তো নেওয়ার পথে মারা গেছে। সে কি কোনো কথা বলতে পেরেছিল তার আগে কোনো পর্যন্ত? কথা বলতে পারে না, শুধু অদ্ভুত ভাবে ছাদের দিকে তাকাচ্ছিল, কিচ্ছু বলতে পারে না। ওর নাক মুখ ঘামানো ছিল, ছাদের দিকে তাকায় ছিল, আর ওর চোখ অনেক বড় বড় হয়ে গেছিল। সময়টা তখন কয়টা ছিল? সন্ধ্যা? ইফতারের 4-5 মিনিট আগে। আচ্ছা, ওকে। তো ওরে হসপিটাল নেওয়ার পথে ও মারা যায়। তো ওর আব্বু আম্মু ব্যাপারটা অনেক আগে থেকে জানতো যে বাসায় একটু প্রবলেম ছিল। তো ওর আব্বু আম্মু ব্যাপারটা জানার পরে ব্যাপারটা কোনো করে নেই, মানে ওরা এখান থেকে চলে যায়। আগে থেকে জানতো মিন্স মানে প্রবলেম ছিল বলতে আপনি কি ধরনের প্রবলেম ছিল? প্রবলেম বলে ওরা কখনো কারো শেয়ার করেনি। ওরা ওই বলতো যে বাড়িটা problem আছে। আসলে কাদের ছিল? এই বাড়ির মালিক এখনো আছে, ওনারা দুতলা থাকে। ওনারা দোতলায় থাকেন? তিনতলা। ওনারা কি জানেন এই ধরনের হ্যাঁ, সমস্যা? ওনারাও জানে। ওনারা এমন অনেক চেষ্টা করছে এবারে মানে সলভ করার জন্য প্রবলেম গুলো, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সলভ করতে পারেনি। আচ্ছা, হুজুর দেখাইছে, হুজুরও বলছে এটা পারা পসিবল না। তারপর যে কিছু গরুর এই যে এমন গরুর যে মাথাগুলা, ওইগুলা আমাদের বাড়ির কোনা কোনায় অনেক কোনায় আছে। আচ্ছা, আচ্ছা, এটা এখনো আছে? কোন এক এখনো আছে। ধরনের আচ্ছা, বন্ধন তাহলে হিসেবে আমরা এটা কাজ আসলে করাচ্ছে। ঘটনাটাই শুনি, তারপর। ঘটনাটা হলো আমার আব্বু ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকে রাত্রে। আচ্ছা, তো আমাদের দুটো রুম, ওই ছেলে যে রুমে মারা গেছে, যে বাসা থাকতো যে রুমটায়, ওইখানে আমরা যা স্টে করি এখন। মানে আপনার ওই ছেলেটা যখন হ্যাঁ। মারা গেছে তারপর থেকে তখন বাড়ি ছেড়ে কি চলে গেছে। ওই বাড়ি ছেড়ে চলে চলে গেছে? গেছে। তারপরে আপনারা আমরা আসছেন এই ওইখানে বাসায়? স্টে করতেছি, ও আচ্ছা, আচ্ছা, ওই বাসাটাতেই ওদের বাসাটাতেই আপনারা এখন ভাড়া বাসাতেই আমরা নিয়েছেন? ওই রুমটাই আমরা থাকি। আচ্ছা, তো আব্বু ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকে, রাত্রে বেলা বাইরে থাকতে হয়। আম্মু একা শুয়ে, আমরা পাশের রুমে, আম্মু রুমে। আম্মু ব্যাপারটা জানতো, আম্মু কখনো কারো শেয়ার করে নাই, যে বাচ্চাদের বললে বাচ্চারা হাসাহাসি করবে, কিভাবে নিবে, রাইট, সে কারণে কখনো বলতে চায় নাই। আচ্ছা, আচ্ছা, তো একদিন রাত্রে শুয়ে রয়েছে আম্মু। তো আমার আব্বু বেসিক্যালি যখন আসে বাসায়, প্রবলেমটা জানা সত্ত্বে অনেক চিল্লাচিল্লি করে। আমাদের নিচের তলা রুম তো, কেচি কেটে সামনে এসে আব্বু অনেক চিল্লায়, মানে আম্মুর ডাকাটাকি করে, আচ্ছা, আচ্ছা। আব্বু নিজের ভয় কাটানোর জন্য আর কি। একদিন রাত্রে 3টা বাজে আম্মুর ঘুম ভাঙে। আব্বু আম্মুর নাম ধরে না, মানে মাহিরের আম্মু বলে 2বার ডাক দেয়, নর্মালি, একদম নর্মালি কণ্ঠে ডাক দেয়। তো আম্মু মনে করে আব্বু আসছে। তো আম্মু তো জানে একটু প্রবলেম আছে, তো আম্মু ততটা না সায় দেয় না, বলে আরেকবার ডাকুক। আর আব্বু তো নর্মালি ডাকে না, আব্বু অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করে ডাকে। তো আর ডাকা হয় না, মানে কোনো শাউট নেই, কোথাও কোনো স্টপ হয়ে গেছে। মাত্র দুবার ডাক দিয়ে দুবার সব ডাক দিয়ে নীরব। সব স্টপ, টোটাল স্টপ। তা আম্মু বুঝতে পারে ব্যাপারটা, তা আম্মু উঠে না, শুয়ে থাকে। আচ্ছা, আব্বু আসে ফজরের আজানের পর,
আব্বু এসে চিল্লাচিল্লি করতেছে, এই গেট খোলো না কেন, কেসি গেট খুলো, কেসি গেট এটা খুলো। সে সবসময় করে। হ্যাঁ, সবসময় যেটা করে, কন্টিনিউসলি যেটা করে, কেসি গেট খুলো, কেসি গেট খুলো। তা আম্মু যা কেসি গেট খুলে নর্মালি খোলার পর আব্বু রুমে আসে। তা আম্মু কিছু বলে না, শুধু আম্মু একটু বলে, আচ্ছা তুমি কি 3টার সময় আসছিলে বাসায়? তা আব্বু বলতেছে, না আমি তো ওই টাইমে আসি নাই, আমি এখন আসলাম। তা আব্বু বলে, কি হয়েছে? কয় না কিছু হয়নি, শুয়ে পড়ো। তা আব্বু খাওয়া দাওয়া করে না রাত্রে বেলা, তো শুয়ে পড়ে। সকালবেলা আম্মু ব্যাপারটা আমাদের শেয়ার করে যে এমন এমন কালকে তোর আব্বুর বয়সে এমন শুনছিলাম, খুবই ভয় পাইছিলাম, তো তোর আব্বু তো আসেই নাই। আচ্ছা, এরকম উদ্ভট কিছু আপনারা কখনো শুনেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা অনেক শুনছি, ইভেন আমি অনেকবার শুনছি। রাতে 3টা 2টা এই টাইমে যদি কখনো আমার ঘুম ভাঙে, তা দেখি যে আমাদের কেচি গেটটা কেউ যদি হাত দেওয়া অনেক জোরে ঝাঁকায়, আচ্ছা, যেমন একটা শব্দ হয়, এমন শব্দ হইতাছে। আর কুকুরগুলো অনেক চিল্লাচিল্লি করে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সময় আপনারা কেউ কখনো বাইরে আমরা বাইরে বের হই, কখনো দেখার চেষ্টা তো করি। এই পুরো যেহেতু আপনি বললেন যে 3 তলা বিল্ডিং, মানে এখানে আরো তো অনেকেই থাকে। অবশ্যই তো তারাও সবাই, কি এই জিনিস? হ্যাঁ অবশ্যই। আমি আসার সময় আমার এক মামা আছে, মানে আমাদের পাশাপাশি থাকে। মামার যখন শুনছে আমি এখানে আসবো, আমি বলতেছি, মামা আমি তো যাবো এখানে, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? কই বাড়ি তো এক্সপিরিয়েন্সের শেষ নেই, অনেক এক্সপিরিয়েন্সই করছি। ছোট্ট করে একটা বলি, একদিন আমি আমার রুমে শুয়ে রয়েছিলাম, তোমার মামি ঘুমায় রয়েছে। তা আমি তো অনেক রাত জায়গায় টিভি দেখি, আচ্ছা, টিভি দেখতেছি, আমি ফিল করছি আমার জানালা দিয়ে কি জানি যাইতেছে। আর ওই জানালাটার মানুষ যাওয়া পসিবল না, কুকুর যেতে পারে, যারা চিকন স্বাস্থ্যের মানুষ তারা অবশ্যই যেতে পারবো, আদারওয়াইজ কারো যাওয়া পসিবল না। ছোট্ট জায়গা, আমি দেখলাম কি জানি হাইটে গেছে। অভয়টা হলো আমাদের এলাকায় একটা ছেলে আছে, ওই ছেলেটা রাত্রে ওইখানে ঘোরাঘুরি করে, উনি ফিল করছে ওই ছেলের মতো দেখতে, আচ্ছা, কিন্তু ওই ছেলেটার যে হাইটের সাথে উনি মিলাইতে পারতেছে না, একদম বাচ্চা হাইট হয়ে গেছে। তো উনি দেখলো যে উনার জানলাটা যখন খুলে তাকাইছে, তাকানোর পরে দেখতেছে যে হাঁটতে 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 ছোট হয়ে গেছে, ছোট হইতে হইতে হাঁটতে হাঁটতে চলে গেছে, একটুখানি যা ভ্যানিশ। আমি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখা। ওয়েল, একটা জিনিস কি সুমন, আমি এখানে মাহির ভাইকে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে ইদানিং ফেসবুকে পেজে অনেকেই যারা অনেক বেশি দূরে থাকেন, আসতে পারছেন না, এমন অনেকেই স্টোরি লিখে পাঠাচ্ছে আমাদেরকে। তো ওনার স্টোরির সাথে আমি তানজির ভাই নামে এক ভাইয়ের কিছু স্টোরির মানে সিমিলারিটি পেলাম। সিমিলারিটি কোন দিক থেকে? আমরা অনেক সময় ধরেই নেই না যে ভূত মানেই ভয়ঙ্কর কিছু হতে হবে, একটা বিভৎস চেহারা হতে হবে। আসলে কিন্তু সবসময় সেটা সত্য না। এই যে উনি যেটা বললেন, একটা মানুষ যেতে যেতে ছোট হতে হতে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। তানজির ভাইয়ের বাসায় যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ওনাদের বাসায় দুপুরবেলা 1টা-1:30টার দিকে ওনার আম্মা রান্না বান্না করছিলেন আর কি। এমন সময় হঠাৎ করে পাশের বাসা থেকে 3-4 জন মহিলা আসে, তারাও একটা গ্রুপের মতন ওখানে আড্ডা দেন আর কি, তবলিগ করে এই ধরনের মোস্ট প্রবাবলি। তো ওনারা আসেন পরে তানজির ভাইয়ের আম্মা গল্পে যুক্ত হয়ে যান আর কি তাদের সাথে। হঠাৎ করে তার মনে পড়ে যে রান্না বান্না সে রেখে আসছে, এবং সে পাকঘরে গিয়ে দেখে খুব সুন্দর করে রান্না বান্না করা, সবকিছু রেডি, এবং একটা ফোঁটাও মানে পুড়ে টুড়ে যাওয়া নেই, এবং অসাধারণ টেস্ট। বাসার সবাই ইমপ্রেস সেদিনের রান্না খেয়ে, অথচ উনি রান্না করেন। হ্যাঁ, এরকম দেখো ছোট ছোট ঘটনা। ওই একই বাসায় বিশ্বকাপের সময়, এই লাস্ট ফুটবল বিশ্বকাপের সময় খেলা দেখছিলেন তানজির ভাইয়ের বাবা একলা বসে। ওই দিন তারা সবাই দেশের বাড়িতে গেছেন, এবং যখন ওনার পছন্দের দলটি গোল করে, উনি চিৎকার করে উঠে তালি বাজিয়ে 2 সেকেন্ড তালি বাজানোর পরে টের পান যে সারা ঘরের পেছন থেকে অনেকেই তালি বাজাচ্ছে এবং বাহবা দিচ্ছে। কিভাবে সম্ভব জানি না। তো যাই হোক, এই ধরনের ঘটনাগুলো কেন বললাম, জাস্ট এতটুকু বলার জন্য যে ভয়ঙ্কর বলতে শুধু বিভৎস চেহারা নয়, আসলে ভয়ঙ্কর ব্যাপার মানুষের সাথে অনেক ভাবে ঘটে। যাই হোক, মাহির ভাই আপনি যেটা বলছিলেন, তো আপনার আম্মাকে এভাবে যে ডাকা হলো নিচ থেকে অন্য কোনো একজন বা কিছু একটা, এরপরে এছাড়া আপনার আম্মার সাথে হ্যাঁ, আরেকবার এই যে রিসেন্টলি, এই যে কিছুদিন আগে, তো আব্বু তো বললামই, আব্বু ম্যাক্সিমাম টাইম বাইরে থাকে রাত্রে। তো সেদিন আম্মায় শুয়ে রয়েছে, সেদিনকার ভয়টা আম্মু মনে ছিল, তাই আম্মু কখনো কাউরে যে শেয়ার করবে কিংবা বলবে যে তোরা আমার সাথে শো, মানে ব্যাপারটা নিজের কাছ থেকে অন্যরকম লাগে দেখে কাউরে শেয়ার করে না। তো আমরা সবাই জানি মোটামুটি যে আমাদের বাসা প্রবলেম আছে, ইভেন চলতেছে, আমার রুমে প্রবলেম আছে। তো আম্মু সেদিন রাত্রে শুয়ে থাকে ওই সেম টাইম 2টা-3টা এই টাইমই। আমাদের যে ওয়াশরুমটা, ওইটা ওয়াশরুমে যদি আমার যাইতে হয়, তো আমার আম্মুর রুম ক্রস করে তারপর আমার ওয়াশরুমে যেতে হইব। তো রাত্রে মোটামুটি আমরা সবাই ঘুমায় পড়ছি, তো আম্মু একা একা শুয়ে রয়েছে। তা আম্মু একা একা শুইলে না, আম্মু ঘুমাইতে পারে না, ওই ভয়টা মনের ভিতরে কাজ করে। অনেক ঠান্ডা রাত, তো আম্মু 2টার দিকে ফিল করে যে রুম থেকে কেউ হাঁটাচলা করতেছে, কেউ একজন ওয়াশরুমে যেতেছে, ওয়াশরুমের দরজা পর্যন্ত যায়, আবার ব্যাক করে আসতেছে, আবার ব্যাক করে আসতেছে, মানে হাঁটাহাঁটি করতেছে। তো আম্মু ব্যাপারটা নর্মালি নেয়, মনে করে যে আমরা কেউ হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। কিন্তু আমরা যদি ওয়াশরুমে যাই, আমি আগে আম্মু রুমের লাইটটা অন করি, সবাই
আম্মুর রুমে লাইনটা অন করে তারপর ওয়াশরুমে যাই, দেন তারপর আসার সময় আম্মুর রুমের লাইটটা অফ করে আবার রুমে আসি। আচ্ছা তাছাড়া যাই না, আমরা সবাই লাইট মানে সব রুমের লাইট অন করে দিই, মানে ভয়ের জন্য আর কি। আচ্ছা কিন্তু ওনার মনে একটু ভয় ছিল দেখে উনি কম্বল মোড়া দেয়া মুখ টুক ঢাইকা শুয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা তো উনি কিছুক্ষণ পর ফিল করলো যে কেউ একজন পায়ের কাছ থেকে কম্বল হালকা হালকা করে টানতেছে, মানে আস্তে আস্তে নামতেছে। তো আম্মু এক সময় ফিল করলো যে আম্মুর পায়ের মধ্যে কেউ জোরে 2টা থাপ্পড় মারছে। তো অনেক জোরে 2টা থাপ্পড় দেয়, আম্মু অনেক সাউন্ড করে, মানে অনেক জোরে একটা চিল্লান দেয় উঠে। খুবই স্বাভাবিক। তারপরে ঠিক আছে। আপনারা দৌড়ে চলে আসেন সেখানে। আমার নাম ধরে ডাক দেয়, আমি তো বুঝতে পারি যে কিছু একটা প্রবলেম হয়েছে, না আম্মু চিল্লাচিল্লি করবো কেন। বাচ্চাদের হয়তো মনে করতাম যে একটা হ্যালুসিনেশন, এটা তো বড় মানুষ, এটা তো আর Right. তো আমি অযৌক্তিকভাবে রুমে তো সে যাই, ভয় হ্যাঁ, পাবে না। অসম্ভব। তো আমি আমার রুমের লাইট অন করি, আম্মুর রুমে যাই। তো আমার ছোট বোন আসে, আম্মু দেখলাম যে খাটের এক কোনায় একটা মানুষ যখন ভয় পায়, ভয় পাওয়ার পরে কি ধরনের একটা মানে তার চেহারার মধ্যে যে কি আছে, এটা ওদিন আম্মুরে দেখে আমি বুঝতে পারছি। আম্মু মুখ ভয়ে, থেকে রক্ত সরে গেছে, হ্যাঁ একদম মানে সাদা সাদা হয়ে ভয়ে গেছে। এত পরিমাণ ভয় পেয়েছে যে এত শীতের মধ্যে সে ঘামাইতেছে কোনায়, মানে কুপটি মেরা বসে রয়েছে। তা আমি বুঝতে পারছি ব্যাপারটা। তো আমি বলতেছি, আম্মু তুমি কি খারাপ স্বপ্ন দেখছো? তা আম্মু কথা বলে না। তো ছোট বোন ছিল, তাই আমি ব্যাপারটা ইগনোর করতে চেয়েছি। তো আমি বলছি যে আম্মু মেবি তুমি খারাপ স্বপ্ন দেখছো, তুমি ঘুমাও। তো আমি রুমে ঘুমাবো না, আমার পক্ষে পসিবল না। তো আমি বলছি ঠিক আছে, এই রুমে না ঘুমাও, তুমি আমাদের রুমে আসো, সবাই একসাথে ঘুমাই। আচ্ছা তো আমার ছোট বোনে দেখি মানে চোখ টুক বড় হয়ে গেছে, আমি কি সমস্যা নাই? ভয় পাচ্ছে আর কি। হ্যাঁ সব ভয় পেতেছে, আমরা সবাই আমরা একসাথে ঘুমাই, সমস্যা নেই। তো ওই রুমে ওই রাতে আমরা কেউ ঘুমাই নেই, সব আমার রুমে স্টে করলাম। সারা রাতে যাক না, লাইট টাইট সব অন করা। সেই রাতে কি আর সেই কোনো রাতে আর রকম আমরা কোনো কেউ problem ঘুমাইতে হয়েছিল? পারিনি। কোনো প্রবলেম হয়েছিল? না আর কোনো প্রবলেম, কোনো শব্দ শুনতে পেয়েছিলেন ওই কোনো রুমে বসে? কিছু না, একদম এভরিথিং সব ফাইন, ঠান্ডা। সকালবেলা হয়েছে মতো আম্মু ব্যাপারটা নর্মালি শেয়ার করে। ডর মানে ভয়। আব্বু আসে, আব্বু আসার পর আব্বু শেয়ার করে, আব্বু বলে এই বাড়িতে আর থাকা যাবো না, অনেক বেশি প্রবলেম হয়ে গেছে। তো আমরা বাড়িওয়ালার ব্যাপারটা শেয়ার করি যে এমন এমন আপনাদের বাসায় এমন প্রবলেম হইতাছে। তো ওনারা বলে যে না এগুলা কোনো ওই না, ওনারা তো এগুলা স্বীকার করতে চাবেই না, চায় না, মানে ওই বাড়িতে কেউ 2 মাস 3 মাসের বেশি স্টে করতে থাকে পারে না। না। আপনারা যেটা কতদিন বললেন ধরে যে আছেন? এখনো আছেন সেটা। জি হ্যাঁ অবশ্যই, আমরা তাহলে এখনো আপনারা এখনো- কতদিন এখনো হলো? কেন আছেন? এখন থাকার কারণ কতদিন হলো আপনাদের এখানে থাকাটা? আমাদের এখানে 1 বছর। 1 বছর হয়ে গেছে, হ্যাঁ, যেখানে 1 সবাই 2-3 মাসের করে থাকতে পারে না। হ্যাঁ আমরা 1 বছর ধরে এখানে কিন্তু বসবাস সেটা করছি। কেন? যেটা আমাদের শুনুন কিছু জিজ্ঞেস পার্সোনাল করছিলেন। প্রবলেম থাকার কারণে আমরা এখান থেকে যেতে পারতেছি না। আচ্ছা 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 ঠিক আছে? আপনি আমার আব্বুর বিজনেস থাকাতে ম্যাক্সিমাম টাইম আব্বুর বাইরে থাকতে হয়। আচ্ছা আচ্ছা। আমাদের গাড়ির বিজনেস আছে। এবং আচ্ছা উনি এমন কি হয় যে উনি বাসায় থাকলে এই ধরনের ব্যাপারগুলো একটু কম ঘটে বা না, কিছু? এমন কখনো হয় না যে আব্বু বাসা ছিল আমাদের কোনো প্রবলেম হয়েছে, মানে সবার রুমে যার যার রুমে তো 2-2 করে থাকতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমন কোনো প্রবলেম এবং হয়েছে না। আরেকটা বিষয় রেহান, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই বাচ্চাটা মারা যাওয়ার পরেই তো আর এই ঘটনা ঘটছে কি না? হ্যাঁ তার আগে থেকে ঘটতো, কিন্তু কেউ শেয়ার করতো না, ব্যাপারগুলো নর্মালি নিত। কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে একটু বেশি হইতেছে। আচ্ছা ওই বাচ্চা রিলেটেড কি পরে আর কোনো কিছু হয়েছিল? না কোনো ওনারা নেই, ওনারা ওই ঢাকা সিটি। বাচ্চাটাকে মানে হয় অনেক সময় ভয় থেকে মানুষ হয়তো হ্যাঁ বাচ্চাটা দেখতে পারে যে দেখছে। ছাদে ওই দেখছে, বাচ্চাটা দাঁড়িয়ে হ্যাঁ, আছে। অবশ্যই এটা দেখছে। আসলে এটা হ্যাঁ হয়েছে? এটা দেখছে। বাচ্চাটা পাঞ্জাবি, সাদা পায়জামা পরা, বাচ্চার চেহারা বোঝা যায় না, গলাটে। আমাদের পাশের বাসায় একটা ছোট ভাই আছে, আমার ছোট ভাই ফ্রেন্ড। তো ও একদিন মানে রাতে 1:30-2টা বাজে কিউরিওসিটি জাগছে, মানে একটু বাইরে যাইবো। হ্যাঁ, হুম। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি ছাদটা 3তলা বাড়ি, তো হাইট তো কম, হ্যাঁ, হ্যাঁ, ছাদটা ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা তো হঠাৎ করে ও আমাদের ছাদের দিকে তাকায়, হুম, তো দেখা যায় একটা ছোট বাচ্চা হুম। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরা, ছাদের হাঁটাহাঁটি করতেছে, আচ্ছা কারোর দিকে তাকাইতেছে না, ওর মতন ও হাঁটতেছে। ধারণা দিচ্ছে নিজের মতন। হ্যাঁ নিজের মতন নিজে হাঁটতেছে। ও এমন দেখছে, দেখার পরে ও পুরো স্টপ, মানে কি বলবো, মানে রাত্রে 2-3টা বাজে। আর ওই বাড়িতে বাচ্চা বলতে কেউ নেই, ওই বয়সের কোনো বাচ্চাই নেই। ওকে মাহির ভাই, এটা তো মানে কি বলবো যে ছোট ছোট ঘটে যাওয়া ঘটনা। জি, জি, অবশ্যই। মনে ছিলাম আমরা এতক্ষণ বেশ কিছুক্ষণ। প্রথমে আপনার আম্মুর কিছু ঘটনা আমরা শুনলাম, এবারে আসি আপনার ঘটনায়। আপনি বলেছিলেন আপনার সাথেও কিছু এক্সপিরিয়েন্স আপনার নিজের আছে, নিজের এক্সপিরিয়েন্স। তো আমরা কি কোনো একটা শুনতে পারি হ্যাঁ শিওর। প্লিজ? আমার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি ওই বাসা না, আচ্ছা আচ্ছা। তা আমাদের পুরো এলাকাটাই এমন মানে প্রবলেম আছে। স্যার আচ্ছা এটা ঠিক কোন জায়গাটায় যাত্রাবাড়ির বলেন? এটা যাত্রাবাড়ি হলো আপনার যাত্রাবাড়ি ধোলাইপাড় কবরস্থান রোড। আমাদের যে মাঠটা ছিল, মানে ওই মাঠটা আগে খুব ভালো ছিল, ওখানে বাচ্চারা খেলাধুলা করতো, আচ্ছা মাঠটা খুব পরিষ্কার ছিল আগে। alright, এখন মাঠটা নোংরা। ওই জায়গাটা যে মালিক, ওই মালিকটা ওখানে বাড়ি তোলার একটা প্রিপারেশন নেয়, আচ্ছা। কি মনে করে জানি বাড়িটা তুলে না, মানে সামথিং কাজ করার পরে মানে কাজ করা বন্ধ করে দেয়। এটা অনেক রকম টেকনিক্যাল কারণ থাকতে টেকনিক্যালি পারে। কারণ থাকতে পারে, নিজেদের পার্সোনাল আমার as far as I remember, আমি যেহেতু উইলস লিটল ফ্লাওয়ারে পড়তাম,
তো ওইখানে যাওয়ার পথে ঠিক কাকরাইল মোড়ে একটা বাড়ি ছিল, মানে আমি যেদিন ভর্তি হয়েছি তখন থেকে আমি এ লেভেলস দিয়ে বের হওয়া পর্যন্ত ওই বাসাটা ওই অবস্থায় ছিল, হাফ বিল্ট ওই অবস্থায়। এটাতে কি কেস চলছে, কেন এরকম হচ্ছে কেউ জানতো না। না, এরকম অনেক কিছু থাকে, এরকম দেখা গেছে আছে। হয়তো বা মানে এইখানে সয়েল টেস্টের কিছু ব্যাপার থাকে, Right. অনেকে অবৈধভাবে পারমিশন জি, জি। না নিয়ে কিছু। আচ্ছা, ওই দিকে আমরা নাই যাই, তবে সেটাই। যতটুকু বুঝলাম যে মাঠটা এখন মোটামুটি পরিত্যক্ত পরিত্যক্ত অবস্থায়। পরিত্যক্ত মাঠ, হ্যাঁ। আর আপনি এখন যে ঘটনাটা সেটা কি আপনাদের আগের বাসায় ঘটেছিল? জি জি, আগে যে বাসা থাকতাম। আচ্ছা, আমরা একটু শুনি মাহির ভাই কিভাবে তো কি? আমার এক ফ্রেন্ড থাকে দুবাই। আমার যে রুমটা আগে যে বাসা থাকতাম ওই বাসার রুমটায় আমার এয়ারটেল নেটওয়ার্ক পাইতো না। তো আমার ফ্রেন্ড সে অফার করে যে আমি তোর সাথে একটু কথা বলতেও পার্সোনাল, তুই একটু মানে ফ্রি হয়ে থাকিস। আচ্ছা, তো দুবাই তো মোটামুটি বেসিক্যালি আমাদের বাংলাদেশের টাইম থেকে 19-20, হ্যাঁ, মানে ওর জব শেষ করে হয়তো ফ্রি হয় রাতের 12টা 11টা 12টা বাংলাদেশি time। এই টাইম, বাংলাদেশের টাইমে এই টাইমে আমার ফোন করে। আচ্ছা। তো আমি ভাবলাম যে রুমে বসে তো কথা বলা পসিবল না, তো আমার বাইরে যেতে হইব। রাইট। তো আমি বাইরে যাই। আমাদের এলাকার মধ্যে মানে একটা বাড়ি ছিল আগে, ওই বাড়িটা ভাঙার পরে ওইখানে ছোট্ট একটা চিপার মতো ছিল, ওইখানে একটা লোহার সিঁড়ির মতো করে দিছে, আচ্ছা, মানে বাড়ি এপাশ ওপাশ থেকে ওই বাড়িতে ঢোকা যায়। তো ওই লোহার সিঁড়িতে আমি উঠি, উপরিটা তাই আমি বসে থাকি যে ফোনের জন্য ওয়েট করতেছি। আচ্ছা, আচ্ছা, ওয়েট করাতে এক সময় যে আমার যেখানে আমি মুভ করে বসছি তার পিছে দাঁড়ানোর মতো কোনো ওয়ে নেই, জায়গা নেই। কোনো জায়গা নেই। তো আমি টাইম পাস করার জন্য আমার কানে হেডফোন দিয়ে আমি এফএম শুনতেছিলাম। আচ্ছা, আচ্ছা, তো আমি স্পষ্ট ফিল করছি যে আমার পিছে কেউ একজন দাঁড়া আছে। আমি ফিল করছি, আমি দেখিনি, কেউ একজন দাঁড়া আছে। চোখ বন্ধ ছিল আমার, আমি ফিল করতে পারছি যে কেউ একজন দাঁড়া দাঁড়া আছে আছে। কোথায়? পিছনে? আমার পিছনে একদম কয়েক আঙ্গুল গ্যাপ, মানে আচ্ছা, একটু আচ্ছা। ডিস্টেন্স, আমি ফিল করতে পারতেছি কেউ একজন দাঁড়া আছে। তো আমি ব্যাপারটা নর্মালি নিয়ে মনে করলাম যে মনে হয় বাতাস বুতাস আসতেছে, এমন নর্মালি ব্যাপারটা নিয়ে আমি বসে রয়েছি। আমার এক সময় দেখি যে আমার পাশে, মানে চোখ তো বন্ধ, আমি চোখ বন্ধ করে আমি কানে হেডফোন দেয়া এফএম শুনতেছি। আচ্ছা, তো ফিল করলাম যে পাশে কেউ একজন বসে, মানে লোহার একটা গ্রিল তো, এখানে 2-3 জন বসা যায়। আচ্ছা, আচ্ছা। তা আমি উঠছি, ওঠার পরে আপনার পাশে কেউ বসে আছে, বসে তখন আছে। নাকি আপনার মনে হচ্ছে পিছনেও কেউ একজন আছে? হ্যাঁ, এমন করে মানে আমার আপনি চারিদিকটাই আশেপাশে মানে আশেপাশে কয়েকজনকে- কয়েকজনের এই মানে এই খুঁজে পাই থাকে। alright, আমি চোখ তারপরে? খুলতেছি না, আমি আচ্ছা। মোটামুটি ব্যাপারটা ভয় পেয়ে গেছি যে কেউ হইতে পারে এত রাত্রে। আর হইলে তো কেউ একজন আমার নক করবো যে Right. কিরে কি করছো এত রাত্রে এখানে বসে রয়েছো। তা আমি চোখ খুলি, চোখ খুলে দেখি কিছু নেই, কিছু নাই। তো আমি আবার কি করলাম, যে জায়গা মুভ করে বসছি ওই জায়গায় তো ঘুরে অন্যদিকে মুভ করে বসছি। আচ্ছা, এবার ওই দিকে মুভ করে, যেদিকে দেখছি যে আমার পিছে কেউ আছে সেদিকে মুভ করে আমি টাকা আছি। আচ্ছা, আমি এবার সিঁড়িতে বসে রয়েছি, মানে গ্রিলটা বসে এবার সিঁড়িতে বসে রয়েছি। তখনও মানে কেমন যেন অদ্ভুত লাগতেছে, জায়গাটাই অদ্ভুত লাগতেছে। তা আমি আর ফোনের জন্য ওয়েট করলাম না, আমি বললাম যে এখানে থাকা যাবো না। তা আমি নামার জন্য প্রিপারেশন নেই যে আমি নেমে যাবো। আচ্ছা। আমি তো বলছি যে সিঁড়ি দোতলার মতো সিঁড়ি, রাইট। মানে ধরার মতো একটা জায়গা আছে, বুঝতে দূরে পারছি, দূরে নামতে হয়। তো আমি যখন নামতে যাই, 2টা সিঁড়ি যখন পার দিই, পিছন থেকে কেউ একজন আমার মানে ফিল করলাম কেউ আমার এমন ধাক্কা মারছে। আমি যদি গ্রিলটা যদি আমি শক্ত করে না রাখতাম এখানে, আমি ছিটকা পড়ে যেতাম নিচে। আপনি কি হাতের প্রেসার ফিল হ্যাঁ, করেছেন? অবশ্যই প্রেশার ফিল করছি, প্রচুর পরিমাণ প্রেশার। কেউ আমার ধাক্কা মারছে অনেক জোরে। তা আমি নিজের কন্ট্রোল রাখাতে আমি ঝুলা পড়ছি, আচ্ছা, গ্রিল ধরে ঝুলা পড়ছি, কিন্তু পড়ি নাই। তো অনেক ব্যথা পাইছি পায়ে, ব্যথা পাওয়ার পর আমি আমার আর বোঝা বাকি নেই, আমি নামছি, না আমি দৌড় দিছি, দৌড় দেওয়া বাসায় গেছি। আমি আমার রুমে গেছি, আম্মুর আমি ডাক দিছি, আম্মুর ধাক্কা দেওয়ার পরে আপনি যে পড়ে গেলেন, পড়ি নাই মানে ঝুলাই গেছি। হ্যাঁ, ঝুলে গেছেন পড়ি যে, নাই। তারপরে তো আপনার দৃষ্টি পেছনের দিকে গেছে, কিছু ছিল আমি আর না? কোথাও তাকাই নেই, কিচ্ছু নাই আমার চারিদিকে, কিচ্ছুই নেই, মানে একদম নীরব থমথম পরিবেশ, কিচ্ছু নাই। তখন কটা বাজে? রাত রাত 11:30, 12টার উপরে আমি বসে আছি, আমি তো টাইম পাস করতেছিলাম, ফোনের জন্য ওয়েট করতেছিলাম। তা আমি দৌড় দেওয়ার রুমে যাই, রুমে যাওয়ার পর আম্মুরে মোটামুটি শেয়ার করি নাই, কিন্তু আম্মু আমার চোখ মুখ থেকে বুঝতে পারে কি রে তুই, কি হয়েছে, প্রবলেম কি। আমি না, আম্মু কিছু না, কোনো সমস্যা নেই। তা আমি আমার রুমে যাই, শুয়ে থাকি। ভাই বিশ্বাস করবেন কিন্তু আমি জানি না, মানে আমি ফিল করি যে কয়েকজন মিলে যদি একটা মানুষের প্রচুর পরিমাণ মারে, যেমন একটা ব্যথা অনুভব করে না, আচ্ছা, আমি আমার পুরো শরীরে এটা ফিল করতেছি যে আমার কেউ এমন মারা মারছে যে আমার শরীর ব্যথা, আমি লড়তে পারতেছি না, শরীরে জ্বর, সাথে সাথে জ্বর। তো মাহির ভাই, এই ছিল আপনার সাথে ঘটে যাওয়া। এটা তোমার তো মানে এটা থেকে প্রবলেম শুরু আমার, হুজুর পর্যন্ত দেখাইতে হইছে। আচ্ছা। আমি আমার মাথায় একটা দাগ আছে, এই দাগটা এখন আপনারা দেখতে চলে দেখতে পারবেন, আমার মাথায় এখানে একটা দাগ আছে, আচ্ছা, আমার মাথায় কামচি দেওয়া হয়েছে। তারপর থেকে আমার প্রতিদিন রাতে 1টা-2টা বাজে আমার ঘুম ভেঙে যেত, এবং কোনো না কোনো ভাবে কোনো জ্বালাতন না কোনো ভাবে আমার আপনার মানে ডিস্টার্ব করতো, Disturbance মানে চলতে থাকতো। অনেক ধরনের। there are some spirits that like to disturb. কিছু স্পিরিট আছে আবার ডিস্টার্ব করতে পছন্দ করে না। যেমন একটু আগে সুমন তানজির ভাইয়ের কথা যে বলতেছিলাম না, হ্যাঁ, right. ওনার আরেকটা ঘটনা আমার মনে পড়েছে। উনি বেশ কিছু ঘটনা আমাকে লিখে পাঠিয়েছিলেন। তো তার মধ্যে একটা ঘটনা আমার কাছে একটু অদ্ভুত লাগলো। উনি হচ্ছে রাত্রে একদিন হঠাৎ করে 1টা-2টার সময় ওনার ঘুম ভেঙে যায় সিগারেটের গন্ধে, অথচ তার বাবা ছাড়া কেউ স্মোক করে না, এবং তার রুমে এসে তার বাবার স্মোক করার কোনো যুক্তি নেই এত রাতে। এবং করবে ঠিক আছে, তো হঠাৎ করে তার কড়া সিগারেটের গন্ধে ঘুম ভাঙার পরে সে যখন
তাকালো তখন দেখে বারান্দায়, তার রুমের সাথে অ্যাটাচ বারান্দায় 3 তলা বাসা, দাঁড়িয়ে একজন সিগারেট খাচ্ছে। তো সে নিজের অজান্তেই মানে ভয় লাগার আগে তার মানে অবাক লেগেছে আর কি ব্যাপারটা, যে আমার বারান্দায় কে দাঁড়ায় থাকবে, আমি চিনি না, কে কে এখানে কে। তখন লোকটা তার দিকে পিছনে ঘুরে তাকালো, খুবই স্বাভাবিক একটা চেহারা, চোখের সাদা অংশটা শুধু একটু বেশি সাদা, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, তো সে জাস্ট ওকে বললো যে বাবা আমি কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম, ইটস ওকে, তুমি ঘুমাও, আমি চলে যাচ্ছি। এটা বলে সে বারান্দার অপর দিকে হাঁটা শুরু করলো, তার দিকে তাকিয়ে হেসে, এবং আর নেই, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সো দিস থিংস হ্যাপেন। যাই হোক, মাহির ভাই, যা বুঝতে পারছি আপনাদের ওই বাসাতেই কোনো একটা প্রবলেম আছে। জি, বাসাতে বলতে আপনাদের বিল্ডিংটাতেই। জি, জি। এছাড়া ওখানে আপনি থাকেন, আপনার বাবা মা, আপনার বাবা মাঝে মাঝে ব্যবসায়িক কাজে বাসার বাইরে থাকে রাতে, তার মানে মোস্ট অফ দ্য টাইম আপনি, আপনার মা এবং আপনার বোন। ছোট ভাই ছোট বোন। আচ্ছা, আপনার ছোট ভাই বা বোনের সাথে কখনো কিছু হ্যাঁ, ঘটেনি? আমার ছোট বোনের সাথে ঘটছে একটা ঘটনা। সেটা হলো, আমি আমার ছোট বোন পাশের রুমে বসেছিলাম, নর্মালি আমরা বসে কথা বলতেছি। আচ্ছা, তো আমার ছোট বোন ফাইজলাইন করতেছে যে এই রুমে বলে ভূত আছে, এই রুমে বলে প্রবলেম হয়, আমি তো কখনো কিছু দেখলাম না। আচ্ছা, ও রুম থেকে বলতেছে যে কেউ যদি আমাদের রুমের মধ্যে থাইকা থাকে এই মুহূর্তে, তাহলে কিছু একটা করে বুঝান, যেন আমরা বুঝতে পারি যে আপনারা আছেন। আচ্ছা। তো পুরো রুমটা গরম হয়ে গেছে, খুবই অদ্ভুত ফিলিং হইতাছে। পরে রুমটা গরম হয়ে হ্যাঁ, গেল। অদ্ভুত ফিলিং হইতাছে, খুবই অদ্ভুত। তো পাশের রুম থেকে অনেক জোরে একটা পাতিল পড়ার শব্দ, আর পাতিলের ডিস্টেন্সটা যতটুকু ছিল পড়ার মতো এত শব্দ হওয়ার কথা না। আমার মনে হলো কে জানি পাতিলটারে ধইরা ইচ্ছা মতো নিজের জোর দিয়া প্রেশার করে ফেলাইছে, মানে একটা বাড়ি দিল, আছাড় দিল আর কি। প্রচুর শব্দ হয়, আর পাতিলটা 3-4টা টপ খায় এক কোনার মধ্যে পড়েছে, আর পাতিলটা চ্যাপ্টা হয়ে গেছে। তা আমরা ভয় পাই, ভয় পাওয়ার পরে আমরা রুম থেকে একদম টোটালি বের হয়ে যাই, দুজনেই ছিলাম, দুজনে বের হয়ে গেছি। উপর থেকে নিচে একটা পাতিল পড়ে গেলে তো ব্যাকা হয়ে যেতে পারে। এত শক্তি হওয়ার কথা না, মানে আমার মনে হলো কেউ একজন হাত দিয়ে ধইরা ওইটা তখন আপনার আম্মু কোথায়? আম্মু ছিল না নিজের বাসায়। আচ্ছা, আর আপনার ছোট ভাই? আমার ছোট ভাই বাড়ি ছিল, আমি আমার ছোট বোনই পুরো বাড়ি, আপনি আপনার ছোট বোনই ছিলেন পুরো বাসায়? পুরো বাসার মধ্যে। যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, শুরু করেছিলাম যেটা দিয়ে ওনাদের বাসায় মনে হচ্ছে তো অনেক রকম প্রবলেমই প্রতিনিয়ত ঘটে, তাই না? হ্যাঁ, আপনার সাথেও তো মনে হয় রেগুলার বেসিসে? রেগুলারই আপনার সাথে এই ধরনের কিছু হ্যাঁ ঘটে বলতে, আমার মাথায় কে জানি হাত বোলায় রাত্রে, মানে কি আপনি যখন ঘুম মানে হঠাৎ মাঝরাতে দেখি যে ফিল করি যে কেউ আমার মাথায় হাত বোলাচ্ছে, হাত বোলায় নিয়ে দিতেছে। থাকেন যখন হ্যাঁ, হঠাৎ করে হঠাৎ করে ফিল করি এটা, তো আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে দেখি নর্মালি সবকিছু। প্রতি রাতে ধরেন একাধিকবার কি এই ঘটনা ঘটে? না না, নাকি একবার? প্রতিদিন রাত্রে না, হঠাৎ করে হইতেছে। আর ওই বাড়িতে কন্টিনিউসলি কেউ না কেউ এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স করতেছে। কেউ এটা নর্মালি ভাবে নিতেছে, কেউ এটা অনেক হার্ডলি ভাবে নিতেছে, কারো শেয়ার করতে পারতেছে না, কেউ বাড়ি ছেড়ে চলে যেতেছে। আপনি যেটা বলেছেন প্রথম দিকে যে আপনাদের কোনো কিছু একটা ঝামেলার কারণে আপনারা চাইলেও এই বাড়িটা ছেড়ে যেতে পারছেন না, তো সেখানে আর আমাদের ওনারা বাড়ি ছাড়লে আরেকজন আসবে, আরেকজন হ্যাঁ, ছাড়লে অবশ্যই। আরেকজন আসবে, Right. কিন্তু ওখানে যা ঘটছে আমার কেন জানি মনে হচ্ছে আই হ্যাভ দিস ফিলিংস যে কোনো মানে আত্মা বা জিন যেটাই বলি অনেক জায়গায় থাকে, বাট দিস ওয়ান ইজ রিয়েলি পেস্ট অফ, মানে সে খুব রাগান্বিত অবস্থায় আছে, একটা ক্ষোভ ধারণ করে আছে, কোনো একটা কিছুর আশায় আছে যে আমাকে এই জিনিসটা দাও বা এই জিনিসটা আমার করতে হবে, তারপরে আমি যাব, যেটা ফুলফিল না হওয়া পর্যন্ত ফ্রি ফিল করে না। সোল ছোট্ট করে একটা কথা বলতে পারবো, মানে আমাদের পাশের বাসায় একটা মহিলা আছে, জিন আর কি, ওনার সাথে জিন আসে, ভয় করে। আচ্ছা, সাধনা টাইপের করে না? হ্যাঁ, সাধনা রকমের করে আর কি। উনি একদিন ভাড়ে বসছিল, উনি ভাড়ে বসা অবস্থায় বলছিল যে তোমাদের বাসার যে ছাদটা, আমাদের বাসার ছাদের কোনার দিকে একটা মেহেন্দি গাছ আছে, আরেকটা পেঁপে গাছ আছে, আচ্ছা। ঠিক আছে, ওইখানেই মেন প্রবলেম। উনি এবার ডাইরেক্টলি বলে দিচ্ছে যে ওইখানে প্রবলেম আছে, কিন্তু তারা সেই প্রবলেমটা সলভ করার সলভ করতে পারেনি, চেষ্টা করছে, পারবে না। আবার Still now এখানে এই ধরনের ঘটনা প্রবলেম কন্টিনিউসলি হইতে আছে। সামটাইমস ইটস নট পসিবল, সবার পক্ষে সম্ভব হয় না। আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম কোন একটা এপিসোডে, যে ফ্লোরিডার একটা বাড়ির কথা বলেছিলাম, একজন মানে ওটাতে খুব অত্যাচারী একজন মানুষ থাকতো, এবং বাড়িটা দেখতে খুবই সুন্দর। একটা দম্পতি এসে এই বাড়িটা কিনেছিল, শেষ পর্যন্ত তারা এই বাড়িতে থাকতে পারেনি, শেষ পর্যন্ত তাদেরকে এই বাড়িটা লসে ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে। এবং আমেরিকাতে একটা বাড়ি কেনা কিন্তু চারটিখানি কথা না। ইউ নো হোয়াট, লন্ডন এবং আমেরিকা এই ধরনের বেশ কিছু বাড়ি আছে। মায়ের ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই শুনেছি, অনেকগুলো ঘটনা আমরা শুনলাম, ভয়ঙ্কর কিছু ঘটনা শুনলাম। আমার কাছে একটা সিনারি আমার চোখে আটকে গেছে, আমি চাই শ্রোতারাও এটা এভাবে চিন্তা করলে কেমন লাগবে আমি জানি না। আমার জাস্ট কি মাথায় আসছে জানিস, আমার জাস্ট মাথায় আসছে যে ওই যে বাচ্চাটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে সে মৃত্যুর আগ পর্যন্ত ওখান থেকে যখন যাচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে তো পথেই মারা যায়, সে তাকিয়েছিল সেই ছাদের দিকে, সে কি দেখছিল, তার সেই তাকানোটা, তার সেই এক্সপ্রেশনটা আমার মাথার মধ্যে ঘুরছে। বাচ্চাটা কি দেখছিল তখন, কাকে দেখছিল?
আদৌ কিছু দেখছিল কিনা। যাই হোক, আমরা কি বলবো, আর এখানে বলার কিছু নাই। তো মাহির ভাই, মোটামুটি আপনার ঘটনা তো এই ছিল এবং এই ঘটনাগুলি আজকে বলার ছিল। হ্যাঁ sure. তো অনেক ধন্যবাদ মাহির ভাই যে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো বলেছেন, যে ঢাকা শহরে এই যেখানে এত মানুষের গিজগিজ রয়েছে, এত ডেন্সিটি রয়েছে, এটা যদি তার আপনার- মাঝেও যে এই ধরনের ঘটনা ঘটছে, ঘটতে পারে, সেটাই। এটা প্রুফ আপনারা আমাদের এখানে যদি যাইতে চান আমি প্রুফ দিতে পারবো। আমাদের সবাই মনের জানে, কথা মোটামুটি বলে সবাই দিয়েছেন। জানে। আমি আর রেহান আচ্ছা। চোখাচোখি করছিলাম যে কোন একটা সময় আমরা হয়তো বা এই অফারটা আপনাকে করবো যে আপনাদের বাড়িতে জি জি আমরা অবশ্যই, একটা আপনি episode sure, করবো। যাত্রাবাড়ি, ধোলাই পার্ক, কবরস্থানের গলি, তাই তো? ওইখানে যায় যে করে জিজ্ঞেস করো, সবারই মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে, সবাই। Right, and it's a guaranteed ghost place. যাই হোক, আমরা এটা নিয়ে আর কথা না বলি, চল এক কাজ করি, আরেকটা গল্পে চলে যাই। তো ঠিক আছে, আমরা শুনি এবার আরো একজনের ঘটনা, যে এবারের ডরের যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারও অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে লাইফে, এবং খুব কাছের কিছু মানুষদেরকে নিয়েও তার কিছু অভিজ্ঞতা রয়েছে। একটু তার কাছে যাই। প্রথমে পরিচয়টা ভাইয়া আমরা জানি, যদিও আপনার কাছ থেকে আরো একবার একটু জানি। জি, আমি ইব্রাহিম খলিল। আমার ফ্রেন্ডলি সবাই জয় নামে চিনে। জয় নামে জি। চেনে? ওকে, জয় নামে আমরা কিছুদিন আগে আরো একজনকে পেয়েছিলাম, আরো একজন জয়কে পাচ্ছি। তো যাই হোক, জয় ভাই, ডট টিমের কাছে শুনেছিলাম বেশ কয়েকটা ঘটনা আপনার। একটা ঘটনা যেটা আমি আর রেহান দুজনেই খুব বেশি আগ্রহী জানার জন্য, আপনার বাবাকে নিয়ে কোনো একটা ঘটনা ঘটেছে। জি। তো সেই ঘটনাটা দিয়ে আমরা শুরু করি। আসলে আমার বাবার জীবনে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে শরীয়তপুরে, আমাদের গ্রামের বাড়িতে। ওকে, তো কতদিন আগের ঘটনা এটা? প্রায় 7-8 বছর হবে, 2006-7-8 এরকম। আচ্ছা, আমাদের এলাকার রাজনীতির পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো আমার বাবা বিভিন্ন কারণে বিভিন্ন মামলা খাইছিল, যার জন্য আমাদের বাড়িতে থাকা হতো না রাত্রে। তো আমার বাবা একদিন আমাদের পাশের একটা গ্রাম আছে, তো ওইখানে গেছিল। তো ওইখানেই রাতটা কাটানোর জন্য গেছিল। তো উনি রাত্রে বাথরুমে বের হয়েছিল। তো গ্রামের যে বাথরুম গুলা দেখা যেতেছে বাড়ি থেকে প্রায় একটু দূরের দিকে একটু থাকে, দূরে বাইরে হয়। থাকে। তো গেছে বাথরুম করে আসার সময় দেখা গেছে যে একজন বুড়ি মহিলা ওনার সামনে, খুবই বুড়ি মহিলা, খুবই উজ্জ্বলতা নিয়ে, খুব আলোর মতো দেখা যেতেছে। তো আমার বাবার হাতে টর্চ লাইট ছিল, তো দেখার জন্য উনি লাইটটা ওনার মুখে মারছে। তো মহিলা ওনাকে বাধা দিছিল, যে লাইটটা মারতে হাত দিয়ে ইশারা দিয়ে বাধা দিছিল। তো আমার বাবা শুনে নাই, তারপর আবার লাইটটা মারছিল। তো ওই দিনকার বুড়ি মহিলা তারপর ওনার সামনে থেকে বেনিশ হয়ে যায়। তারপর দিন আমার বাবা তখন ওই লাইট মারার থেকে হঠাৎ করে নাই হয়ে যায়। আচ্ছা, তারপর দিন আমার বাবা আমাদের বাড়িতে চলে আসে। তো আমার মায়ের সাথে সবার সাথে ব্যাপারটা শেয়ার করে। মানে কি উনি ওই ভয়ে ওখান থেকে চলে আসে? না, উনি তারপর দিন ওই জায়গায় ছিল। তো আচ্ছা। তারপর দিন আসে। তারপর আসার পর আমার মায়ের সাথে সবার সাথে শেয়ার করার পর হইতেছে কি, উনি আবার রাত্রে যখন ঘুমায়, রাত্রে ঘুমানোর পর দেখে যে পিচ্ছি পিচ্ছি বাচ্চা মেয়ে ছেলে ওনার সামনে ফালাফালি করতেছে, জিগির করতেছে, নাচানাচি করতেছে, এরকম অবস্থা। বুঝলাম না, এটা কি আপনাদের বাড়িতে? যে এটা আমাদের বাড়িতে। তারপরে আমার বাবা আমাদের বাড়িতে চলে আসে। তো চলে আসার পর দেখা যাইতেছে এরকম প্রতিনিয়ত এরকম একই ঘটনা ঘটতেছে, বাচ্চারা এসে ওনার সামনে। তারপর রমজান মাস চলে আসে। তো রমজান মাসে দেখা গেছে সবাই সেহরি খায়, যে রুমে আমার বাবা ঘুমায় ওই রুমে চলে আসছে। তো শুয়ে রয়েছে। তো কিছুক্ষণ পর দেখে যে ওনার পাশে একজন লোক শুয়ে আছে। তো উনি ভাবছে হয়তো মা আয়সা শুয়ে রয়েছে। তো হঠাৎ ওনার মাথায় হাত যায়। তারপর মাথায় হাত যাওয়ার পর দেখে যে মাথায় কোনো চুল নাই, পুরো টাক। তারপর আমার বাবা ওইখান থেকে ভয় পায়, সাথে সাথে বুঝি নাই। আমার বাবা সেহরি খায় যখন আমাদের এই পাশে ঘরে এসে ঘুমায়। তো উনি শুয়ে রয়েছে। তো উনি দেখতে পায় যে ওনার পাশে একজন কে ঘুমায় আছে। এটা আপনার বাবার পাশে, জি। আচ্ছা তো উনি মনে করছে যে হয়তো আমার মা শুয়ে আছে। আচ্ছা, যে আমার বাবার পাশে যিনি শুয়ে আছে ওনার মাথায় হঠাৎ হাত যায়। হাত যাওয়ার পর দেখা গেছে কি মাথায় কোনো চুল নাই এবং তার কোনো মানে আকৃতি কি ধারণ করে আছে সেটাও বোঝার মতো না। আচ্ছা। তারপর আমার বাবা ওইখান থেকে বয়ের সাথে সাথে চলে আসে। তারপরে এই আমার বাবা খুবই অসুস্থ হয়ে যায়। মানে ওই রুম থেকে চলে আসে? জি। তারপর মানে আমার বাবা এই ঘটনাটা খুবই ভয় পেয়েছিল। তারপর উনি অসুস্থ হয়ে যায়। তারপর ডাকাতে আনে, এক্সআই করার পর দেখা যায় যে কিডনিতে প্রবলেম। তারপর কিডনি যখন এক্সআই করছে দেখছে যে কিডনির পাশে 5টা আঙ্গুল বসানো, এক্সআই এর ভিতরে দেখা গেছে। মানে কিডনির পাশে 5টা আঙ্গুল বসানো? জি, 5টা আঙ্গুল বসানো। এটা ডাক্তাররা বলছেন? জি, ডাক্তাররা বলছে। তো আঙ্গুল বসানো মিন্স কি আঙ্গুলের ছাপ বসানো? আঙ্গুলের ছাপ বসানো। My God. তারপর হয়েছে কি, এটা আমাদের পাশে আবার একটা মহিলা ছিল, যা ওনার সাথে জিন ছিল। নফল নামাজ পড়লে তারপর জিগির টিগির করলে ওনার সাথে জিন আসে। তো জিন আসলে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করে, জিজ্ঞাসা করলে। আমার বাবার ব্যাপারটা জিজ্ঞাসা করছে মতন বলছিল যে ওই মহিলাকে যে উনি লাইট মারতে মহিলা ওনাকে বাধা দিছিল। তো উনি লাইট মারছে এবং মহিলা 5টা আঙ্গুল দিয়ে এভাবে বাধা দিছে, যার কারণে 5টা আঙ্গুল ওনার কিডনির পাশে বসে আছে। ডাক্তাররা আসলে তখন কিছু মানে বলেনি এই ছাপটা আসলে কি থেকে হতে পারে বা
কেন এই ধরনের, ডাক্তারদের কাছ থেকে কোনো ধরনের কোনো কিছু পাওয়া যায়নি মতামত? না, এটার ব্যাপারে কোনো কিছু পাওয়া যায় না। আর তখন আমি অনেক ছোট ছিলাম যেহেতু, তারপর এরকম দেখা যাইতেছে, তারপর যখন উনি ঢাকা থেকে গ্রামে চলে যায়, তারপর দেখা যাইতেছে এইসব মানে ঘটনা ওনার সাথে আরো বেশি ঘটে। দেখা যাইতেছে উনি বাজার থেকে আসে, বাজার থেকে আসার সময় একা একা আসতেছে, ওনার সামনে বাচ্চারা হাঁটতেছে। তো গ্রামে তো এগুলো সম্ভবই না, তো রাত্রে বাচ্চা, ছোট ছোট বাচ্চারা হাঁটবে, এটা তো। তারপর উনি দেখা বুঝতে পারে। আর এইসব ঘটনা আমার বাবা খুবই ভয় পায়, যেহেতু দেখা যাইতেছে যাইতে দিন যাইতেছে, একের পর এক যাইতেছে, একই ঘটনা ঘটতেছে, বাচ্চারাই ওনার সাথে আসে বেশি। তো লাস্ট টাইম যখন আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে, তো আমার বাবাকে ঢাকা নিয়ে আসা পরে হসপিটালে পৌঁছানোর আগে আমার বাবা মারা যান। তো মানে কি ওখান থেকে ভয় পাওয়ার ফলে সে অসুস্থ হয়ে যায়? জি, ওই বয়টার পরই খুব অসুস্থ হয়ে যায়, কিডনিতে প্রবলেম হয়। আর 2 চাচা ছিল ওনার সাথে, তারপর গ্রামে নিয়ে যায়। আচ্ছা, উনি মারা যাওয়ার আগে এমন ধরনের কি কিছু ওই বুড়ি মহিলাটা সংক্রান্ত কোনো কিছু কি আপনাদেরকে আর বলেছিল যে উনি দেখতে পাচ্ছেন, স্বপ্নে দেখছেন, বা ওনাকে কোনো কিছু বোঝানো হচ্ছে? না, এই ধরনের বলেছে না, এই ধরনের কিছু না। বুড়ি মহিলা আসতো না, বুড়ি মহিলা ফার্স্টেই দেখা হয়েছিল, তারপর বাচ্চাগুলো আসতো। মানে মূলত তার এই ভয়ের ঘটনাগুলা, যে এই স্বপ্নের মধ্যে এই ধরনের জিনিসগুলা দেখা, বাজার থেকে আসার সময় আশেপাশে বাচ্চা দেখা, এগুলা হচ্ছে ওই বুড়ি মহিলাটার সাথে যে লাইট মারার ঘটনা ঘটেছিল এটার পর থেকেই শুরু হয়। তারপর ওই যে আমাদের পাশের মহিলার কথা বললাম, যিনি যার সাথে জিন আছে, তো ওনার কোশ্চেন করার পর বলছে যে আমার যদি লাইট না মারতো তাহলে ওনার কোনো ক্ষতি হতো না। আর ওই বুড়ি মহিলা নাকি এরকম বছরে একবার দেখা করে যে কোনো একজনের সাথে, তো ওর হয়তো ভালো হয় নয়তো খারাপ হয়। তো আমার বাবারটা খারাপই হয়েছে যেহেতু। তারপর বলছে যে আমাদের পরবর্তীতে যারা আসবে, যেমন আমার চাচা আছে এরপর, তো আমার চাচা এরপর, এখন আবার আমার চাচা এগুলা দেখে। আচ্ছা, মানে আপনার চাচাও কি এই বুড়ি মহিলাটাকে দেখতে? বুড়ি মহিলা দেখে না, যেমন বাচ্চা দেখে। দেখা যাইতেছে আমার চাচি মাঝে মাঝে ওনাদের বাড়িতে চলে যায়, তো আমার চাচা একা থাকে, তো উনি একা ঘুমাইতে পারে না। দেখা যাইতেছে উনি এরকম বাচ্চা এসে ওনার সামনে ফালাফালি করতেছে, লাফালাফি করতেছে, তো এগুলো খুবই উনি ভয় পায়। আমার বাবার মতোই বাজার থেকে আসতে আসতে দেখতেছে ছোট ছোট বাচ্চারা গাছের উপর উঠতেছে, নামতেছে, তো উনি এগুলো দেখে খুবই। এখনো চলছে? এখন অবশ্য কম। এখনো যদি আমার চাচি ওনাদের বাড়িতে চলে যায়, একা ঘুমাইলে যদি আমার চাচির সাথে থাকে বা কারোর সাথে থাকে তাহলে ঘটে না। আই থিঙ্ক এটা ওনার একটা মেন্টাল কোনো কিছু একটা প্রবলেম হতে পারে, কারণ তার ভাই এভাবেই চলে গেছেন, মানে তার ভাইয়ের এই ভয়টা হয়তোবা তাকে পেয়ে গেছে, কোনো ধরনের কোনো একটা ঘটনা ঘটতে পারে। যাই হোক, মানে এটা কি বলবো, এটার আসলে ব্যাখ্যা কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না যে আসলে এটা কি ভৌতিক কোনো কিছু না মানসিক কোনো সমস্যা থেকেই হয়েছে। কিডনিতে যেটার কথা বলেছেন আপনি, যে হাতের আঙুলের ছাপ দেখা গেছে, তো এটা হয়তোবা যে ডাক্তাররা দেখেছেন তারাই বলতে পারবেন যে আসলে এটা হয়তোবা ঘটনাটা কি ছিল, মূল ঘটনাটা, বা ওনারা কেন এরকম দেখতে পেয়েছেন, অদ্ভুত কিছু ঘটনা কিনা। তো যাই হোক জয় ভাই, মানে আরো কিছু ঘটনা আপনার আছে যেটা আমরা ডর টিমের কাছে শুনেছিলাম, তো সেই ঘটনাগুলোর দিকে যাই। তো আমাদের যে বাড়িটা গ্রামে, আমাদের বাড়ির যে একটা ঘর হচ্ছে রাস্তার পাশে, তো রাস্তার পাশে হচ্ছে 3টা কবর, তো 3টা কবরের সামনে হচ্ছে 2টা তুলা গাছ। ওই তুলা গাছ, এই জায়গাটা এইভাবে অনেক ভয়ঙ্কর, অনেকজন অনেক কিছু দেখে। তো একদিন দেখা গেছে কি এক মাছ ব্যবসায়ী গ্রামে মাছের ব্যবসা করেন, তো উনি রাত 1টার দিকে আসতেছিল। আচ্ছা, তো আসার সময় আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা, এটার পাশ দিয়ে দেখে যে একজন বুড়ি মহিলা হাইটা যাইতেছে, খুব সাদা কাপড় পরে, কোনো তার ফেস দেখা যাচ্ছে না। কিছুক্ষণ হাইটা যায় উনি দাঁড়ায় গেলেন, তো মহিলারা কোশ্চেন করলেন যে আপনি কই থেকে আসছেন। তো ওনার কোশ্চেন হচ্ছে যে এখন কোনো লঞ্চ বা কোনো কিছু থেকে আসাও সম্ভব না, আর এই গ্রামের কেউ হইলেও উনি চিনতেন। উনি জিজ্ঞাসা করলেন আপনি কই থেকে আসছেন, তো উনি বললেন যে লঞ্চ থেকে আসছি। এই কথা বললে হাইটা যাইতেছে, তো উনি তো অবাক, এখন তো কোনো লঞ্চ আসার তো কথাই না গ্রামে। তো উনি যখন মহিলা যাইতেছিল, তো মহিলা যাওয়ার সময় তো উনি পিছনে তাকাইছে, দেখে যে সোজা কবরের পাশ দিয়ে সোজা একটা রাস্তা আছে নিচে, ওই রাস্তা দিয়ে হাইটা সোজা যেতেছে। তো কিছুক্ষণ যাওয়ার পর উনি আর দেখে না। তারপর দিন উনি আমাদের বাড়িতে আসে, বাড়িতে এসে জিজ্ঞাসা করে এখানে এরকম বুড়ি কোনো মহিলা আছে। তো আমরা সবাই না, এই ধরনের কোনো মহিলা নাই। তো উনি ওনার ঘটনাটা বলে, কারণ সবাই বুঝতে পারে, কারণ এই ধরনের ঘটনা প্রায় আমাদের রাস্তার পাশে ঘটে। সো এইটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনাটা। তো এই ঘটনাকে আর কেউ দেখেছে নাকি শুধু এই একটা ঘটনাই ঘটেছে, কোনো মহিলাকে দেখা? যে মহিলাকে দেখা বা এরকম আরেকটা ঘটছে, যেমন আরেকটা হচ্ছে আমার এক কাজিন আছে মামুন কুরা নাম। তো আমরা ওই যে রাস্তার পাশে যে ঘরটা, এটার ভিতরে আমরা 2 কাজিন, বড় ভাই হচ্ছে মানিক আর ওর নাম হচ্ছে মামুন। তো আমরা 2 ভাই ঘুমাইতেছি, ও ঘুমাইছে একবারে ওয়ালের সাথে ঘুমাইতেছে। তো হঠাৎ দেখে যে খুব সাইডে চিল্লাচিল্লি, ওই শুনতে পারতেছে, আমিও কিছু শুনতে পারতেছি। আর যে বড় ভাই এটা ছিল উনি ঘুমায় গেছিল।
তো শুনতে পারতেছে, জিজ্ঞেস করতেছে খুব চিল্লা আর ওই খুব ভয় পাইতেছে, আর আমারে খুব হাত পা খুব চাপ দিয়ে ঘুমাইতেছে, মানে আমিও ভয় পাইছি। তারপর যখন রাত্রে 12টা কি 1টা বাজে, তো তখন হয় বলে যে আমি বাইরে যাব। তো বাইরে আমরা তিনজনই বের হয়েছি। বাইরে বের হয়ে হয় বলে যে এই ঘরে আর ঘুমাবো না। কি জন্য বলে যে পরে বলবো। তারপর সকালে বলে যে এরকম এরকম আমার সাথে ঘটছে, আমি শুনতে পারছি যে রাত্রে এরকম জিকির করতেছে, কিন্তু এখানে কবরের পাশে জিকির করা তো সম্ভবই না। এত রাত্রে মানে কে- ওখানে কোনো মানুষজন তো থাকে না যে না। তারা জিকির করবে। জি, কবরের থেকে আপনার 4-5 মিনিট হাইটে গেলে বাড়ি আছে, আর এই পাশে হইতেছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি থেকে তো কেউ যায় ওইখানে জিকির করবে না তো রাত্রে। আচ্ছা আচ্ছা। তারপর ওই একই আমাদের বাড়ির একটু সাথে আবার আরেকটা বাড়ি আছে, মানে আমাদের বাড়ির সাথে প্রতিবেশী বলতে পারেন। তো ওনারা স্বামী স্ত্রী ওই ঘরে ঘুমাইতেন। তো একদিন উনি একাই ঘুমাইছেন, তো একাই ঘুমাইছেন মতন, তো ওই কবরের পাশে একটা জানালা আছে, জানালাটা খুলে দিছিলেন। তো খুলে দেওয়ার পর দেখা গেছে কি উনি হঠাৎ ওনার মুখে হাত দিয়া খুব বর করতেছে ওনার উপর। তো উনি ধাক্কা মারছে মতন দেখা যে যার গায়ে ধাক্কা লাগছে তার মানে মাথায় ফার্স্টে লাগছে, মানে মাথায় হাত পড়ার পর বুঝতে পারছে যে মাথায় কোনো চুল নাই। তো উনি এটা দেখা তাড়াতাড়ি গেট খুলে দৌড় পড়ে আইসা পড়ছে এই পাশের ঘরে। তো পরে সকালে বলছে যে এরকম এরকম আমার সাথে করছে। ওকে, না এটা মানে এমন কি হতে পারে যে ওটাতে মানে শুধু ভৌতিক কোনো কিছুই কেন, এটা কি জানালাটাতে গ্রিল বা এই ধরনের কোনো কিছু ছিল না? জি, grill এটা ছিল। আচ্ছা, গ্রিল ছিল, মানে মানুষের পক্ষে এটা যাওয়া অত দূর সম্ভব। হাত দেয়া বা ইয়ে করা সম্ভব আর ছিল উনি না। যে ধরনের মানুষের মানে আকৃতির কথা বললেন, যে টাক চুল নাই কিছু নাই, খুব বড় বড় লোম নাকি, তো এই ধরনের মানুষ আমাদের এলাকায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু ওই জায়গাটায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে সবার সাথে, তো আচ্ছা। এটা মানে অবিশ্বাসের উনি কিছু না। জানালা থেকে যতটুকু দূরে ছিলেন বা এই দূরত্ব কি কোনো সাধারণ মানুষের হাত পৌঁছাতে পারে? না, এটা তো সম্ভবই না। আর আচ্ছা, উনি আচ্ছা। জানালার পাশেও মাথা দিয়ে ঘুমান, উনি অপর পাশে মাথা দিয়ে ঘুমাইছেন। আচ্ছা, ওনার জানালার পাশে ওনার পা ছিল। সেক্ষেত্রে আমরা যদি একটু অন্যভাবে লজিক্যালি চিন্তা করতে চাই, সেই লজিক দিয়ে আসলে এটা চিন্তা করা সম্ভব হচ্ছে না। জি। সেক্ষেত্রে তো অবশ্যই বলতে হয় অদ্ভুত। ওকে জয় ভাই, 2টা ঘটনা শোনা হলো আপনার কাছ থেকে, তো আরো একটা ঘটনা আছে আমরা যেটা শুনেছিলাম, তো সেই ঘটনাটা কি ছিল একটু ওইটা শুনি। জি, ওটা ছিল হইতেছে আমার দাদিদের বাড়িতে, মানে যেখানে আগে আমার দাদির বাড়ি ছিল, এখন আমাদের পাশে দাদির বাড়ি। তো আগে যেখানে ছিল আমার এক ফুফি ছিল, আমার বাবার দূর সম্পর্কের বোন। তো ওর এক ছেলে ছিল। তো গ্রামে দেখা গেছে কি আগে টিভি ছিলই না, একবার এরকম মাঝে মাঝে অনেক বড় লোক তাদের বাড়িতে থাকতো। তো ওনার এক চাচার বাড়িতে টিভি ছিল, আর উনি প্রায় রাত্রে ওইখানে টিভি দেখতে যাইতেন গা। আর আমার ফুফি বাধা দিতেন, ওর চাচাদের সাথে আবার একটু ঝগড়া ছিল, তো বাধা দিতেন, উনি মানতেন না। তো একদিন দেখা গেছে উনি টিভি দেখে আসতেছিল, তখন 8টা কি 9টা বাজে। তো উনি আসার সময় দেখে যে এক বিরাট মানুষ, একটা হইতেছে আমাদের দাদির বাড়ির গাড়াতে একটা কবরস্থান আছে, ওইখানে তুলা গাছ আছে, তুলা গাছের উপর এক পা, আর ওনার চাচার বাড়ির পিছনে আছে একটা বাথরুম নাকি বাচ্চার, শিওর বলতে পারবো না, তো ওইখানে এক পা, অনেক বড় বড় চোখ। উনি দেখে খুবই ভয় পাইছে। তো এখন যে বাড়িতে এসে উনি শেয়ার করবে ওই ধরনের মানে কোনো কিছু সাহস পাচ্ছে না, কারণ শেয়ার করবে ফুফি তো ওনার আগে যাইতে মানা করছে ওইদিকে। তো এখন সে আস্তে আস্তে ওনার খুব জ্বর চলে আসছে, তো খুব জ্বর, এরকম ডাক্তার ফকির দেখাইতেছে, কোনো কিছু হইতেছে না। তারপর দেখা গেছে কি আমার ফুফি তারপর জিজ্ঞাসা করে কোনো কিছু দেখছে কিনা, তারপর উনি ওনার ঘটনাটা বলে এরকম এরকম দেখছি। তার 2-3 দিন পর উনি মারা যায়। তখন যার সাথে তার বয়স কত ছিল? তখন ওনার বয়স ছিল 16-17 হবে। কিভাবে মারা গিয়েছিল? উনি এই যে জ্বর হইতে হইতে হঠাৎ একদিন মারা গেছে, মানে খুব জ্বর আসছে হঠাৎ করেই এটা হয়ে গেছে? ঘটনাটা ঘটার পরেই তারপর দিনে ওনার খুব জ্বর। আচ্ছা, ওই ভয় থেকেই জ্বরটা চলে জি। এসেছে এবং এই জ্বর থেকেই একসময় সে মারা গেছে। জি। এই জন্যই বলি যে আসলে সবসময় মানে খুব সাহস দেখানো ভালো, মানে সেটা দুঃসাহস হয়ে গেলে আবার একটু ঘটনাগুলো অন্যরকম। কিছু কিছু জিনিস আছে সেগুলোকে মানে ওভাবেই ছেড়ে দেওয়া উচিত, সবকিছু ঘাটাতে যাওয়া সব সময় হয়তো বা ঠিক না। তো ওকে জয় ভাই, অনেক ধন্যবাদ, আজকের আমাদের জার্নিতে আপনি যুক্ত হয়েছেন এবং সবাইকে বেশ কিছু ঘটনা আপনি শুনিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে। ধন্যবাদ। অলরাইট দেন, হিয়াট অ্যানাদার স্টোরি। আর আমাদের সাথে আছে, তার পরিচয়টা একটু জেনে নিই। আমি মোহাম্মদ তারিকুল শেখ। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি বর্তমানে থাকি হচ্ছে খিলগাঁও, সিপাহীবাগ। ওকে, আচ্ছা, এর আগের ঘটনাটা শুনলাম, বর্তমানের এই যে এনভায়রনমেন্ট সবকিছু মিলে আপনার কাছে কেমন লাগতেছে? এখানে ভালোই লাগতেছে, মোটামুটি ভয়ঙ্কর এলাকায় মোটামুটি একটু ভয় ভয় লাগতেছে। আচ্ছা, আপনার ভয় পাওয়ার কিছু নাই, আপনার সেফটির বিষয়টা আমাদের মাথায় আছে। তো আপনি নির্দ্বিধায়
আগে যেই ভয়গুলা পাইছেন, আগের ভয়ের ঘটনাগুলো একটু আমাদেরকে বলেন, এক এক করে আমরা শুনি সবাই, যেহেতু আছি একসাথে। তো প্রথমে আমরা যেটা শুনেছিলাম ডট টিমের কাছে যে আপনার হয়তোবা কোনো এক রাতে বন্ধুর বাড়ি থেকে আসার সময় কিছু একটা ঘটনা আছে। তো এই ঘটনাটা কি ছিল একদম শুরু থেকে একটু শুনতে চাই আমরা। প্রথমে আমাদেরকে একটু বলবেন যে ঘটনাটা কবে ঘটে এবং কোথায়? এই ঘটনাটা হচ্ছে 2013 এর ঘটনা। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। তখন আমি আর এবং আমার ভাতিজা ছিল আমার সাথে, আমরা বাজারে গেছিলাম যে কোনো একটা কারণে। ওইখান থেকে ফিরতে ফিরতে আমাদের একটু রাত হয়ে যায়, 8:30 থেকে 9টা এর মধ্যে হবে। এমন সময় আমরা আসতেছি, তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ফোন দিয়ে বললো যে তারিকুল একটু আমাদের বাড়িতে একটু পড়ালেখা সম্বন্ধে একটু আলাপ করি। আচ্ছা। এরপরে আমি এবং আমার ভাতিজা দুজনেই গেলাম তাদের বাড়িতে। তখন ওদের বাড়িতে যে কথাবার্তা শেষ করলাম এবং শেষ করতে করতে রাত হয়ে যায়, 11:30 থেকে 12টার মধ্যে হবে। এবং গ্রামে, যেহেতু কোন গ্রামের কথা বললেন আপনি? গ্রামটা হচ্ছে বাগিয়া গ্রাম, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা। আমরা গোপালগঞ্জ গিয়েছিলাম একবার, মনে আছে। এবং অনেক তো মানে প্রত্যন্ত এলাকা, রাত 11টা 11:30 মানে হচ্ছে বেশ ভালো গভীর রাত, ভালোই নীরবতা থাকে ওই সময়টাতে। নীরবতা থাকে। তারপর ওইখান থেকে আসতেছি, তখন বের হইলাম আমরা দুইজন, আমি এবং আমার ভাতিজা। ওখান থেকে বের হইয়া আসতে আসতে যে রাস্তা দিয়ে আসতে হয়, ওই রাস্তার পাশেই একটা স্কুল আছে। স্কুলের বিশাল একটা মাঠ আছে স্কুলের সামনে। ওই রাস্তা দিয়ে যাইতে গেলে একটু দেরি হবে আমাদের, আর যদি মাঠটা ক্রস করি সরাসরি তাহলে মাঠের পাশ দিয়ে রাস্তাটা। ওই মাঠের উপর দিয়ে যেতে যাচ্ছে। ওই মাঠের উপর দিয়ে গেলে হচ্ছে আমাদের দ্রুত যাওয়া যাবে, আর যদি রাস্তা দিয়ে যাই তাহলে একটু লেট হবে আর কি। এরপরে বিশাল একটা মাঠ স্কুলের, ওই মাঠের পাশ দিয়ে একটা রাস্তা। রাস্তার এবং ওইখানে আগে থেকেও জানতাম ওইখানে মানুষ ভয় পায় নাকি, আমাদের তখন একটু ভয় কাজ করতেছিল। মানে জায়গাটার কি আগে থেকে একটু বদনাম আছে? হ্যাঁ, আগে থেকে একটু মানুষ এখানে ভয় পায়। আমরা চিন্তা করলাম যে যেহেতু এখানে ভয় পায় মানুষ, সেহেতু আমরা যত দ্রুত যাইতে পারি এখান থেকে ততই আমাদের ভালো। এক সময় দেখলাম মাঠের মাঝামাঝি অবস্থানে যখন আমরা, তখন কিছু লোক ওইখানে বসা। হ্যাঁ, মাঠের মধ্যে বসা। তখন আমরা একটু সাহস পাইলাম যে অনেক লোক মানুষ যখন আছে, সেহেতু আর আমাদের কোনো সমস্যা হবে না। আমরা যখন হাঁটতে হাঁটতে যখন ওই মানুষগুলার কাছাকাছি অবস্থান করলাম, তখন দেখলাম মানুষগুলা যেদিকে বসা ছিল ওই দিক থেকে মানে আমাদের দিকে তাকাইছে, কিন্তু ওনাদের বডি একটুও ঘুরে নেই। মানে আসলে একটু আমাকে ক্লিয়ারলি বলেন তো, মানুষগুলো আপনারা যখন যাচ্ছিলেন দেখছিলেন প্রথম, মানুষগুলো কোন দিকে তাকিয়েছিল? আমরা সামনের দিকে যাইতেছি, ওনরাও ওইদিকে সামনের দিকে, আমাদের সামনের দিকে দিক থেকে ছিল, পেছন। হ্যাঁ, মানে আমরা পিছন দিকটা আমরা দেখতে পাচ্ছিলেন। এমন সময় আপনারা যখন মোটামুটি কাছাকাছি গেলেন, আপনাদের শব্দ পেয়ে তারা ঘুরে তাকালো। হ্যাঁ, আমাদের শব্দ পেয়ে তারা ঘুরে তাকালো, কিন্তু শুধু ঘাটটাই ঘুরে। হ্যাঁ, শুধু মাথাটাই ঘুরছে, তার বডিটা পুরো স্ট্রং। বডিটা যেখানে ছিল সেখানেই, কিন্তু মাথাটা ঘুরে গেছে, একদম টোটাল ঘুরে গেছে। তারপরে আপনারা কি করলেন? পিছন দিকে চলে গেছে। তখন তো আমরা ভয়ে একবারে কি করব বুঝতেছি না, যে আমরা মানুষ দেখা আগাইলাম যে আমরা একটু সাহস পাবো, সেহেতু ওই মানুষগুলা দেখেই আমরা ভয় পেয়ে গেলাম। তখন আমরা কি করব চিন্তা করতেছি যে এখন কি সামনের দিকে যাব না পিছনের দিকে যাব, এইটা ভয়ে কাজ করতেছে। তখন আমরা মানে একটু আমাদের ভয়টা কমানোর জন্য আশেপাশে তাকাইতেছি যে অন্য কোনো লোকজন আসতেছে কিনা। এবং আমরা ঘুরা পিছনের দিকে তাকাইলাম, যে আমাদের পিছনের দিকে যে অন্য কোনো লোকজন আসতেছে কিনা। তখন দেখলাম যে কেউ আসতেছে না। তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু আসতেছে না, সেহেতু আমাদের দুজনেরই যে কোনো কিছু একটা করতে হবে। তারপরে আমরা যখন আবার সামনের দিকে তাকাইলাম, তখন দেখি ওই লোকগুলা নাই, যে লোকগুলা যারা বসেছিল তারা কেউ নেই। হ্যাঁ, যারা মাঠের মধ্যে বসা ছিল তারা কেউ নেই। আচ্ছা, আপনার কি কোনো আইডিয়া আছে তারা ওখানে মাঠে বসে অ্যাকচুয়ালি কি করছিল? মানে বসে মনে হচ্ছিল তারা কেউ একে অপরের সাথে কথাবার্তা বলতেছিল, যে গোল করে বসে। হ্যাঁ, মানে অনেক বন্ধুরা যেভাবে বসে কথাবার্তা বলে ওইভাবে কথাবার্তা বলতেছে। তখন দেখলাম ওনরা নাই। তখন আমরা করলাম কি, যেহেতু নাই সেহেতু আমরা চলে যাই, আর কোনো সমস্যা নেই। চলে যাব এমন অবস্থায় দেখি মাঠের অন্য একটা কর্নার থেকে ঘোড়া দৌড়ে আসার আওয়াজ হইতেছে। ঘোড়া? হ্যাঁ, ঘোড়া। আপনাদের এলাকায় কি ঘোড়া তো না, জীবনেও আমরা এখানে ঘোড়া দেখি নাই। আমাদের গ্রামে কারো পোষা ঘোড়া এটাও
নাই, টোটালি নাই, আমাদের গ্রামে কোনো ঘোড়াই নাই। হোয়াট ইজ রং উইথ দিস হর্স থিং? আমি বুঝি না, এটা আরো আগে আমি শুনেছি, অনেকবার শুনেছি যে এরকম অন্যান্য কিছুর রূপে একজনের কাছে আমি একটা ঘটনা শুনেছিলাম যে তাকে একদম মানে ঘিরে ফেলেছিল। সে ছিল এক অজপাড়াগায়, কিন্তু অনেক বড় একটা শ্মশান ঘাটে, যেখানে আর কি ওই যে শ্মশানে পোড়ানোর জন্য এক ধরনের কিছু একটা রাখা থাকে বোধহয়, খুব হালকা ঘাস টাইপের কিছু, আমার নামটা এক্সাক্ট মনে নেই। ওই শ্মশানে আবার সেটা মানে কেজিতে রাখা ছিল, মানে যাতে যে কোনো সময় এসে, হ্যাঁ ওই টাইপের কিছু একটা। তো উনি নাকি ওনার চারিদিকে মানে অন্তত মানে 10 ফিট বাই 10 ফিট একটা বানিয়ে ওগুলাতে আগুন জ্বালিয়ে সারা রাত থেকে নিজেকে বাঁচান, এবং চারিদিক থেকে খালি ঘোড়া এবং একটা পর্যায়ে হাতি এগুলো নাকি এসে তাকে ঘিরে ধরছে। জানি না, কারণ সাধারণত এই জিনিসগুলো কিন্তু খুব একটা মানে এগুলো হচ্ছে রেয়ার, রাইট? হ্যাঁ, এগুলো কিন্তু মানে সচরাচর কোনো জায়গায় ঘোড়া পালা হচ্ছে রাইট, বা ইয়ে করা আছে খুব একটা দেখা যায় না। এক্স্যাক্টলি রেয়ার হয়তো বিদায় বলি যে এই ধরনের ঘোড়ার রূপটাই বেশি দেখা যাচ্ছে। আমি জানি না আসলে ঘটনা কি। আচ্ছা শুনি, তারপর কি হলো? তারপর আমাদের এলাকায় তো ঘোড়া নাই, তখন আমরা একটু যেদিক থেকে শব্দ আসছে ওই দিকে আমরা একটু তাকাইলাম, তাকায় দেখি কি ঘোড়া আসতেছে কিনা। দেখি ওইখানেও 4-5টার মতো ঘোড়া হবে, আসতেছে আমাদের দিকে, দৌড়াইয়া আসতেছে। তখন মানে ঘোড়ার উপরে কিছু লোক ছিল, মানে সোয়ার যাকে বলে। আচ্ছা, কিন্তু সেই সোয়ারের মাথাটা দেখতে পাচ্ছিলাম না আমরা, মানে ছিলেন না নাকি নেই পাচ্ছেন না যে আসলে না না এটা উপরে কি মানুষ বসা নাকি অন্য কিছু বসা এটা আমরা বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, এরপরে আমার ওই বাতিযাত্রা মাদ্রাসায় পড়ালেখা করছে, এই জন্য একটু সূরা টুরা জানে ও, আমাকে এবং সে নিজেও মানে কিছু সূরা টুরা পড়া মানে ফুদিল, নিজে গায়ে ফুদিল। ফুদিলে ও বললো যে কাকা আর কোনো সমস্যা হবে না মনে হয়, আমরা এখানে আমরা হাইটা গেলে যাইতে পারবো না, আমরা দৌড়াইয়া পার হই মাঠটা। তখন আমরা এক সময় মানে দৌড়াতে শুরু করি, অনেক জোরে দৌড়াইয়া আমরা কোনো মতেই মাঠটা পেরোতে পারতেছি না, মানে আমরা যতই দৌড়াইতেছি আমরা আমাদের মনে হইতেছে আমরা মাঠের মাঝেই রয়ে গেছি। আপনার ধারণা মতে মোটামুটি কতক্ষণ আপনারা চেষ্টা করেছেন মাঠ থেকে বের হওয়ার? মানে অনেক 1-1.5 ঘন্টার বেশি হবে। মাই গুডনেস, 1-1.5 ঘন্টা ধরে আপনারা দৌড়াচ্ছেন ওই মাঠটা থেকে বের হওয়ার জন্য, বাট আপনারা মাঠ থেকে বের হতে পারছেন না। মাঠ থেকে বেরোতে পারছি না। তারপর কি হলো? তারপর বেরোতে পারতেছি না, এরপরে মানে আমরা তো ভয়ে কি করব আমরা এখন বুঝতেছি না, মানে আমার ভাতিজাও মানে কাঁদো কাঁদো স্বর হয়ে গেছে। আচ্ছা, মানে কাঁদো কাঁদো এমন অবস্থায় আমরা হাঁটতেও পারতেছি না। মানে তখন আর উপায় কিছু দেখছেন না যে কি করবেন আপনারা? 1-1.5 ঘন্টা দৌড়ানোর পরে একটা মানুষের তখনই ঘোড়াটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমরা ওইটা দৌড়াইয়া আমরা মাঠটা পার হইতে পারতেছি না। আচ্ছা, তারপরে মনে হইলো যে এখন কি করার। এরপরে ও আবার ছোড়া টোড়া করতে লাগলো। এরপরে আবার মানে ওই ঘোড়াগুলা হঠাৎ করে দেখা যায় আবার নাই, দেখা যায় আবার নাই, এরকম কিছু মনে হইতেছে। এইভাবে করতে করতে এক সময় আমরা ওইখান থেকে এরপরে যে আমরা কি হই এটা আমরা জানি না। তারপরে অনেক মানে পরে আমরা জানতে পারি যে ফজরের আজানটা হয় যখন, তখন ওইখান দিয়ে আবার অনেক মানুষ মসজিদে যায় নামাজ পড়ার জন্য মসজিদে যায়। তখন আমাদের দেখতে পাই যে আমরা ওই মাঠের মাঝে পইরা আছি, আমরা দুজন মাঠের মাঝে। তারপরে সেখান থেকে তারা আপনাদেরকে মোটামুটি সিকিউর ভাবে উঠিয়ে নিয়ে যায়। সেখান থেকে আমাদের উঠাই নিয়ে যায় এবং আমাদের কাছ থেকে জানে তারা যে আমাদের সাথে এই ঘটনাটা হয়েছিল। ঠিক আছে, এরকম মনে হয় আরো ঘটনা কি আপনার সাথে ঘটেছে? হ্যাঁ, আরো ঘটেছে। সেই ঘটনাটা একটু শুনি আমরা। হ্যাঁ, সেই ঘটনা হচ্ছে, এটা কি আপনার সাথেই ঘটেছে? না, এটা আমার সাথে ঘটে নাই, আমার মামার সাথে এই ঘটনাটা। তখন কি আপনি ছিলেন ওই সামনে ছিলেন ওই ঘটনা? হ্যাঁ, ওই ঘটনার সামনেই ছিলাম আমি। আচ্ছা, ঘটনাটা কবে আর কোথায় ঘটে? এটা গত বছর মানে 2014 সালে। কোথায়? আমাদের এলাকায়, মানে আমাদের গ্রামে। হ্যাঁ, আচ্ছা, সেই আমাদের গ্রামে সে মুর্শিদি গান অনেক পছন্দ করে। আচ্ছা, এবং কোথাও যদি মুর্শিদি গান হয় তাকে যে কোনো ভাবেই হোক সে সেখানে যাবেই। সে মামা মানে মুর্শিদি গান অনেক পছন্দ করে এবং সেখানে যায়, মুর্শিদি গান গায় সে। এবং একদিন আমাদের পাশের বাড়িতে একটা মুর্শিদি গান হচ্ছে, সেখানে আমরা গেছি, আমরা কয়েকজন আমার ফ্রেন্ড মিলে গেছি। আমার যে ভাতিজার কথা বললাম আগের ঘটনাটায়, সেও ছিলেন তখন। আপনার মামাও ছিলেন? হ্যাঁ, আমার মামাও ছিলেন। আচ্ছা, তখন মুর্শিদি গান হইতেছে, হঠাৎ মানে একটু বলি পিছনে যাই আমি একটু, সে মানে আমার ওই মামার একটু সমস্যা ছিল কি মাঝে মাঝেই তাকে মানে ওই জিন আসর করতো। হ্যাঁ, জিন বর করতো। এই জন্য মানে তখন উনি ওই গানের ভিতর থেকে হঠাৎ উনি বের হয়ে গেলেন, মানে বের হইলেন। আমরা যেহেতু জানি যে ওনার থেকে আগে থেকে কিছু ঘটে ওরকম,
মানে জিন টিন আসর করে, এই জন্য আমরাও ই একটু করলাম। সংকেত। পেছন পেছন আপনারও হ্যাঁ, বেরোলেন। হ্যাঁ, আমরাও পিছন পিছনে ওনার বের হইলাম যে দেখি কোনো আবার ওইরকম কোনো প্রবলেম হইতে পারে হয়তো, এই জন্য আমরা বের হইলাম। আচ্ছা, তারপর এবং বের হয়ে দেখি সে ঘর থেকে বের হয়ে সোজা হাঁটতেছে, আচ্ছা। একটা যে আপনারা ডাকাডাকি করেন না? আপনারা ডাকেননি? হ্যাঁ, আমরাও তো ওনার পিছন পিছন হাঁটতেছি এবং ডাকতেছি তাকে, তাকে ডাকতেছি এবং সে আমাদের ডাকে কোনো সাড়া দিচ্ছে না। সে তার মতো হেঁটেই হ্যাঁ, সে যাচ্ছে। তার মতো হেঁটেই যাচ্ছে। আচ্ছা। এবং এক সময় আমরা তাকে ধরার জন্য দৌড় পর্যন্ত দিলাম, এবং তাও আমরা ধরতে পারতেছি না। আমাদের মনে হইতেছে সে আমাদের থেকে যতটুক দূরত্ব ছিল, আমরা যতই জোরে দৌড়াইতেছি অথবা জোরে হাঁটতেছি, সে ততটুক দূরত্বই আছে। সেও কি দৌড়াচ্ছে বা হাঁটতেছে জোরে? মানে সে তো হাঁটতেছে, মানে আচ্ছা। অনেক সে দ্রুত। মনে হচ্ছে নর্মাল ভাবে, হ্যাঁ, সে মনে হচ্ছে নর্মাল ভাবেই হাঁটতেছে, কিন্তু আপনারা কিন্তু আমরা ধরতে ধরতে পারতেছি না। ওই হাঁটতে হাঁটতে সে একটা জঙ্গলের কাছাকাছি চলে যায় এবং সেই জঙ্গলের ভিতর ঢুকা পড়ে। জঙ্গলের ভিতর ঢুকা পড়ে আমরা যেহেতু 2-3 জন লোক ছিলাম, এই জন্য আর আমরাও মানে ওই জঙ্গলেও ভয় আছে জানতাম, আমরা আপনারা শুনেছি। সাহস করেন নাই ঢোকার? হ্যাঁ, আমরা ঢুকতে সাহস করি নাই ওই জঙ্গলে, আমরা ঢুকিও নাই। ওই আমরা ওখান থেকে ব্যাক করলাম, যেহেতু সে ওর ভিতরে গেছে, আমরা ভয়তে ঢুকি নাই। আমরা আইসা আবার মানে আমাদের ওইখানেই আবার তার মামা বাড়ি, আচ্ছা আচ্ছা। মানে তার মামাকে সহ আরো গ্রামের আরো অনেক লোকজন মানে আমরা ডাকলাম। মানে আপনারা মোটামুটি একটা লোকজন জড়ো করে তারপরে আবার জঙ্গলের দিকে রওনা দিলেন? হ্যাঁ, আমরা লোকজন জড়ো করে জঙ্গলের দিকে রওনা দিলাম। আচ্ছা। রওনা দেওয়ার যাইয়া আমরা তাকে খুঁজলাম, যে জঙ্গলটা ঢুকছে ওই জঙ্গলের ভিতর দিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, আচ্ছা। কিন্তু তাকে পাই নাই। এবং আমরা ডাকাডাকি যে করছি, কোনো সাড়া নেই? কোনো সাড়া নেই। আচ্ছা। সেহেতু তো আমরা অনেক মোটামুটি টেনশন নিয়ে আপনারা ফেরত আসলেন আবার? টেনশন নিয়ে আমরা ওখান থেকে ফেরত আসলাম। আমরা ঘুমাতে চলে গেলাম এবং টেনশনে তো আসলে ঘুম কারো স্বাভাবিক ঘুম ভাবে স্বাভাবিকভাবে হয় না। আসে না, ঘুম আসে না। এমন সময় রাত 2টা-3টার দিকে এই চালের উপরে মনে হইলো কি যেন একটা পড়লো, বিশাল মানে টিনের চালা তো। আচ্ছা আচ্ছা। সেই টিনের চালার কিছু উপর একটা পড়লে পড়েছে হ্যাঁ, চালে। কিছু একটা পড়েছে এবং অনেক শব্দ হয়েছে। Okay. বের হয়ে দেখি সে নিচে পড়া, মানে চাল থেকে মানে পড়া। ওই মামা, আবার আপনার মামা হ্যাঁ, হ্যাঁ, নিচে আমার পড়া। মামা ওই চালের নিচে পড়া। তার মানে কোন একভাবে তাকে চালের উপরে ফেলে দেওয়া হয়েছে, যেখান হ্যাঁ। থেকে সে গড়িয়ে নিচে পড়ে হ্যাঁ, গেছে? হ্যাঁ, গড়িয়ে নিচে পড়ে গেছে। আচ্ছা। তখন মানে তাকে আমরা সুস্থ করলাম। সুস্থ করার পরে তার থেকে আমরা জানতে পারলাম যে সে যখন ওই বাড়িটায় গান করতেছিল, গানের মাঝেই মানে তাকে কেউ একজন তার নাম ধরে ডাকছিল। আচ্ছা আচ্ছা। যে কারণে সে হঠাৎ করে উঠে চলে গিয়েছিল? হ্যাঁ, মানে বাইরে থেকে ডাকছে? হ্যাঁ, হ্যাঁ, বাইরে থেকে ডাকছিল। মানে সে যেদিক থেকে ডাকে উনি সেই দিকে হাঁটতে থাকে এবং সে বলল যে আমরা তার পিছনে আমরা ছিলাম কি না ছিলাম, আমরা তাকে ডাকছি নাকি সে বলতে এটাও পারবে না। এটাও সে বলতে পারে না যে তখন তার সাথে কি হয়েছিল। এবং সেই ডাকটা ফলো করতে করতেই সে মানে- জঙ্গলে গিয়ে ঢোকে? হ্যাঁ, হ্যাঁ, সেই ডাকটা ফলো করতে করতেই সেই জঙ্গলে ঢুকলো। আচ্ছা। তারপর এবং আমরা এরপরে যে আমরা বললাম যে অনেকে সবাই মিলে যে গেছে? সবাই মিলে যাইয়া ওইখানে ডাকাডাকি করছি। সে নাকি একবার নাকি আমাদের ওই ডাকটা সে ফলো করছিল, কিন্তু সে তখন আমাদের ডাক শুনতে পায় না এবং তাকে কি যেন একটা তাকে ওই গাছের উপরে আচ্ছা। উঠায় রাখছে। আচ্ছা, আটকায় রাখছে হ্যাঁ, হ্যাঁ, গাছের উপর। গাছের উপরে রাখছে এবং সে আমাদের ডাকটা শুনছিল, কিন্তু কিন্তু উত্তর দিতে পারে উত্তর দিতে পারে নাই। এবং যখন আমরা সেখান থেকে ওই চলে আসলাম 2টা-3টার দিকে, সে শূন্য বাইশা আইসা ওই চালের উপরে পড়লো। মানে শূন্যে ভাইসে এসে মানে কি কোনো কিছু তাকে তুলে এনে ফেলেছে এরকম কিছু? হ্যাঁ, মানে তাকে মনে হইতেছে কি যেন তাকে ধরে আনতেছে, উড়াই নিয়ে আসতেছে, এমন কিছু তার মনে হয়েছিল, কিন্তু সে কিছুই দেখতে পাইতেছে কিন্তু না। তাকে নিয়ে যাওয়া আবার রেখে যাওয়ার পেছনে কারণটা কি থাকতে পারে? তার ওই বললাম না যে তাকে আগে থেকেই আসলে এই যে প্রায় তাকে এই ঘটনাগুলো করা হয়, তাকে হঠাৎ আচ্ছা, করে আচ্ছা, তার আচ্ছা। উপর আবার এইভাবে জিন আসর করা এমনও হয়। আছে তাকে কিছু কিছু সময় মানে সে হাঁটতেছে, একটা বাড়িতে যাইতেছে, তখন সে আবার বিড়ি সিগারেট যেটা বলে ওটা খাইতে খাইতে যাইতেছে, তখন ওই একটা লোকের সাথে, পরিচিত লোকের সাথে দেখা হইলো তার। সেই পরিচিত লোকটা বললো কি সিগারেটটা ফেলে দে। আচ্ছা। যখন সে সিগারেটটা ফেলে দিল, তখন ওই পাশে পুকুর ছিল, ওই পুকুরের ভিতরে নিয়ে তাকে চুবাইতো, এমনও তার সাথে ঘটতো। এই জন্য বুঝছিস? মানে ওই কোন এক পরিচিত লোকের বেশ ধরে এসে হ্যাঁ। আগুনটাকে জাস্ট তার কাছ থেকে সরানো হতো, হ্যাঁ, তারপরে তাকে টর্চার করা হতো। হ্যাঁ, হ্যাঁ, শুনেছি যে আগুন সাথে থাকলে নাকি কিছু Okay. করতে পারে না এরা, এই জন্য। তো যাই হোক, এইটা হচ্ছে আপনার এই ঘটনাটা ছিল আপনার মামার ঘটনা যেটা। হ্যাঁ, 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 এটাই আমার মামার ঘটনা।
তো অনেক ধন্যবাদ। তো যাই হোক তারেক ভাই, কেমন লাগলো তোর আই থিঙ্ক আমার experience ওই মামার? লাস্ট যে স্টোরিটা শুনলাম ওনার মামার স্টোরিটা আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং মনে হয়েছে। আচ্ছা, তবে ওই যে পরিচিত লোকের এসে সিগারেট ফেলে দিতে বলা যে ব্যাপারটা, এই ব্যাপারটা শুনে একটা ঘটনা মনে পড়েছে। আমি এটা টেস্ট করতে গিয়ে সত্যতা পেয়েছি, বাট এখন না, পরে বলবো, তাই না? চল এখন আমরা আরেকটা গল্প শুনি। ওকে, আমাদের সাথে এখন যে আছে তার নাম আগে সবাই শুনে ফেলেছে, ইনক্লুডিং মি। আমি তো অবশ্যই শুনেই থাকি। Exactly. সো আজকে একটু ভিন্ন বিষয় হচ্ছে যে আপনারা যারা আছেন শ্রোতারাও শুনে ফেলেছে তার নাম, তারপরেও তার মুখেই আমরা শুনি না। কি বলিস? এক্স্যাক্টলি, অনেকবার তুই বলেছিস। অনেকবার আমি বলেছি, গত পর্বে আপনারা শুনেছিলেন নামটা, তো নামটা আরেকবার শুনতে যাচ্ছি। আমি সাইফ তন্ময় ফ্রম ফ্রম সরি, আসলে আমি আমার রেসিডেন্ট একটু হাইড করতে যাচ্ছি। হাইড করতে আছে। অলরাইট, নো প্রবলেম এট অল। আসলে এই ধরনের ঘটনাগুলো অনেক সময় আমরা, আপনি যদি রেগুলার লিসনার হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে আমরা কোনো একটা বাসায় গিয়েছিলাম এবং তারা আমাদেরকে নাম ঠিকানা কিছুই বলতে দেয়নি। এই ধরনের রেস্ট্রিকশন গুলো থাকে। তো আমরা চাই না যে কারো মানে রেসিডেন্ট অ্যাড্রেস রিভিল করে তাদের ব্যক্তিগত লাইফে কোনো ধরনের কোনো প্রবলেম ইন্টারফারেন্স ঘটাতে। সো আপনি এটা হাইড রেখেও বলতে পারেন। আমরা মূল ঘটনাটা জানতে চাই। তাহলে আমরা তন্ময় শুরু করছি কোন ঘটনাটা দিয়ে? জি, অ্যাকচুয়ালি আমি লাস্ট যে কুরবানি ঈদ ছিল, কুরবানি ঈদের ভ্যাকেশনে আমরা টোটাল ফ্যামিলি মেম্বার্স সেন্ট মার্টিন গিয়েছিলাম। 2014 এর ঘটনা এটা। ইয়া, অ্যাবসলিউটলি। তো সেইখানে আমার বেশ কিছু, মানে শুধুমাত্র আমি না, আমরা মোটামুটি অনেকেই এই জিনিসটা ফিল করি। সেটা হচ্ছে আমরা সেন্ট মার্টিনের যে জায়গাটায় ছিলাম সেটা মোটামুটি সেন্ট মার্টিন মেইন বাজারটা থেকে অলমোস্ট 2 কিলোস অর 2.5 কিলোস দূরে হবে। আচ্ছা, তো সেখানে আমরা যখন যাই সেই এরিয়াটা ছিল একটু অন্যরকম এন্ড সব দিক থেকে আলাদা। কিরকম একটু আলাদা কেন মনে হচ্ছে? মানে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে ওইখানকার রিসোর্টটা, আর রিসোর্টটা মোটামুটি একেবারে ছাড়া প্লাস নিরিবিলি। ছাড়া বলতে সব টোটাল এরিয়া থেকে একটু আলাদা করা, একটু আলাদা করা। আচ্ছা আচ্ছা। এখন এখানে প্রশ্ন হচ্ছে, ডেফিনেটলি অনেকের মনে প্রশ্ন জাগবে, রিসোর্টটার নামটা শোনার জন্য অনেকে খুব আগ্রহী আছে, বাট আমরা একটু বলে রাখি এটাও আমরা বলতে পারি না। রিসোর্টের নামটা কিছুতেই আমরা, আপনি চাইলেও আমরা রিসোর্টের নামটা দিতে পারবো না। এই ধরনের পাবলিক প্লেস গুলোর নাম আমরা বলি না কেন, একটা জেনারেল ভয় ধরে যেতে পারে মানুষের, বা একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমরা কন্টিনিউ করি, এরপরে ওখানে কি হয়? তো ওইখানে আমরা টোটাল ফ্যামিলি মেম্বার্স যাই। তো ওইখানে একটা স্পট ছিল যেটা হচ্ছে আপনার ওয়াচ টাওয়ারের মতো। আচ্ছা, বিশাল বড়। তো ওইখান থেকে দাঁড়ায় আপনি এক্স্যাক্টলি সমুদ্রটা খুব কাছ থেকে দেখতে পারবেন। তো আমরা ওইখানে ফ্যামিলি মেম্বার্সরা যাই অ্যাজ ইউজুয়াল। আমরা রাতে একটা পার্টি থ্রো করি, এন্ড সেই পার্টিতে আমার এক টিচার ছিল, উনি আমাদের সাথে গিয়েছিলেন। উনি আর কি গিটার প্লে করে। তো আমরা মজা করছি, ফান করছি। যখন মানে সব পার্টি অলমোস্ট ডান, তো সবাই চলে গেছে। চলে যাওয়ার পর আমি আর আমার টিচার ছিলাম শুধুমাত্র ওইখানে। তো আমি জাস্ট পার্টি চলাকালীন সময় মানে আমার মনে হচ্ছিল যে ওয়াচ টাওয়ারের পেছনে 2টা দরজা আছে বড় বড়, কিন্তু দরজার কোনো নেই আর কি, জাস্ট মানে কোনো দরজা নেই, জাস্ট শেপটা আছে। তো আমার মনে হচ্ছিল যে 8 থেকে 10 বছর বয়সী একটা মেয়ে ফ্রক পরা, জাস্ট তার শ্যাডোটা। 2টা দরজা ছিল পাশাপাশি, তো একটা দরজা দিয়ে উকি দিচ্ছে, আবার মনে হচ্ছে যে পাশের দরজাটা দিয়ে উকি দিচ্ছে। আপনি কি মানে এটা দেখতে পাচ্ছেন নাকি আপনার ফিলিংস হচ্ছে এরকম? আমি অলমোস্ট বেশ কয়েকবার মানে যখন ফিল হচ্ছিল তখন মানে হ্যালুসিনেশন মনে করে ওটা পাত্তা দিইনি, কিন্তু কয়েকবার আমি পেছনে তাকাই এবং কয়েকবার আমার চোখে এই জিনিসটা ধরা পড়ে। আচ্ছা, তো এই জিনিসটা আমি হ্যালুসিনেশন মনে করে স্কিপ করে যাই। দেন আমি আর আমার টিচার যখন ওইখানে জাস্ট গিটার প্লে করছিলাম এন্ড গান করছিলাম, তো তখন আমার টিচার নিজেও এই জিনিসটা ফিল করে যে কোন একটা বাচ্চা মেয়ে হয়তো বা এদিক ওদিক উকি দিচ্ছে। তো উনি আর তেমন কিছু বলে নাই আমাকে বলল যে চলো সাইফ আমরা চলে যাই। দেন আমরা ওইখান থেকে চলে যাই, এন্ড উনি জাস্ট এই কথাটা আমাকে পরের দিন সকালে বললো যে আমি তো অ্যাকচুয়ালি এরকম একটা জিনিস ফিল করেছি, তো মানে এই জন্য আমরা চলে আসছি। আমি কিন্তু এই কথাটা তাকে কখনোই বলি নাই যে আমিও সেম একটা জিনিস ফিল করেছি। আচ্ছা আচ্ছা। তার পরের দিন রিসোর্টের মধ্যে আবার আমার ফ্যামিলি মেম্বার্সরা জাস্ট মহিলারা ছিল, আর আমরা যারা ছিলাম তারা দেখে গেছে যে ওয়াচ টাওয়ারে বসে সন্ধ্যার দিকে মেবি আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা। তো সাডেন আমাদের রিসোর্ট থেকে
প্রচুর পরিমাণ চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলাদের গলা। মানে আমি আসলে ঠিক বুঝিনি, মানে মহিলারা আলাদা ছিলেন ভিতরে? মহিলারা ছিলেন হচ্ছে রিসোর্টের ভিতরে। Okay, and you guys were in the watch tower. ওয়াচ টাওয়ার। আপনারা ওয়াচ টাওয়ার থেকে শুনতে চিৎকার পেলেন শুনতে ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে। প্রচুর চিৎকার করছে, মানে মনে হচ্ছে যে মানে সামবডি অ্যাটাক আচ্ছা, আচ্ছা। লাইক দ্যাট। তো আমরা তো জাস্ট শক ছিলাম যে কিছুক্ষণ আগে অবশ্য একটা ডাবওয়ালা ছেলে ডাব নিয়ে দা নিয়ে ভেতরে গেছে। তো আমি Oh my চিন্তা God. করলাম যে সে কি আবার অ্যাটাক করলো কিনা, এই জন্য আমরা সব ছেলেরা মিলে যখন দৌড়ায় রিসোর্টের দিকে গেলাম। বাট আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা যে রিসোর্টে কেউ চিৎকার করছে না, কেউ কোনো কিচ্ছু না, এভরিথিং ইজ নর্মাল। এভরিথিং মানে এই জিনিসটা আমাদের কাছে উইয়ার্ড। আপনারা কতজন মিলে শুনেছেন চিৎকারটা? অলমোস্ট 5-6 মেম্বার্স। 6 জন একসাথে ভুল শুনতে পারে না। রাইট। আর ওনাদেরকে যে জিজ্ঞেস করেননি যে ওনাদেরকে চিৎকার যে চেঁচামেচি জিজ্ঞাসা- করেছিল কিনা ওরা? ওনাদেরকে যে জিজ্ঞাসা করবো, ওনারা তো একজন ঘুমাচ্ছে, একজন আচ্ছা। রান্না করছে, অ্যাজ ইউজুয়াল সবকিছু নর্মাল, মানে খুব স্বাভাবিকভাবে ওনারা- লাইক দ্যাট। আচ্ছা, ওই ছেলেটা কি ওখানে ছিল, যে ডাবওয়ালা ছেলের কথা? হ্যাঁ, ও তো অ্যাজ ইউজুয়াল ডাব কেটে খাওয়াচ্ছে তাদের, সব সবকিছু। স্বাভাবিক। আচ্ছা, বাট আমরা 6 জনই একই জিনিস শুনলাম এন্ড আমরা দৌড়াই গেলাম, বাট কিছুই দেখলাম না। ওকে, দেন ওইখান থেকে আবার ওই দিন রাতের একটি স্টোরি। ওই দিনও দেখা গেছে যে আমাদের সাথে ওইখানকার একজন স্থানীয় ছেলে ছিল, নামটা না বলি। ফাইন। তো ওইখানকার একজন স্থানীয় ছেলে ছিল, ও আমাদের সাথে ছিল অ্যাজ আ কেয়ারটেকার। তো আচ্ছা। দেখা গেছে যে আমরা যে রুমটার মধ্যে থাকতাম রিসোর্টের ভেতর, তো ওই রুমটার ভেতর ও জাস্ট বসেছিল। এন্ড সেন্ট মার্টিনে কারেন্টের খুব বেশি সমস্যা। তো দেখা গেছে যে আমরা জেনারেটরটা তো আর সবসময় চালায় রাখতে পারতাম না, True. তো কিছু কিছু সময় চালায় রাখতাম। তো ওই সময়টা অন্ধকার ছিল, জেনারেটরটা বন্ধ ছিল। তো দেখা গেছে যে আমরা জাস্ট যে রুমটায় থাকি সেই রুমটায় ও বসা ছিল। আমরা যখন রুমের ভেতর ঢুকবো দেখলাম যে ও খুব ভয় পেয়ে মানে বেরোয় আসতেছে। কেন বেরোয় আসতেছে না, আমরা জাস্ট আস্ক করলাম যে কেন তুমি বেরোয় আসতেছো? তো পরে ও বললো যে ভাইয়া আমি তো আসলে জানালার পাশে বসা ছিলাম, তো আমার মনে হলো যে জানালার ভেতর দিয়ে কেউ আমাকে হাত ঢুকাই দিছে, আমাকে ধরার জন্য। জানালাটা খোলা ছিল গরমের জন্য, তো জানালার যে গ্রিল আছে সেই গ্রিল দিয়ে হাত ঢুকাই দিছে তাকে ধরার জন্য। And সে হাতটা দেখে বিছানা থেকে লাফ দিয়ে দৌড়াই চলে। সে হাতটা দেখতে পেয়েছে? হ্যাঁ, দেখি এইরকম বেশ কিছু স্টোরিজ মানে হয়েছিল। আর আরেকটা হয়েছিল তার পরের দিন রাতে মেবি আমরা ঠিক ওয়াচ টাওয়ারটার পেছনে আওয়াজ পাই যে খুব বেশি পরিমাণ নয়েজ হচ্ছে, এত অতিরিক্ত পরিমাণ। ওই দিনও আমরা সবসময়কার মতো গান করছিলাম। তো ওইখানে আমি, আমার যে গিটার টিচার উনি, প্লাস হচ্ছে আমার এক কাজিন, আমরা এই 3-4 জন ছিলাম ইন টোটাল। তা আমরা পেছনে আওয়াজ পাই যে প্রচুর পরিমাণ নয়েজ হচ্ছে, মানে অনেকজন লোক যদি হই হট্টগোল করে তাহলে ঠিক যেরকম নয়েজটা হবে সেরকমটাই হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটাই যে তখন অলমোস্ট রাত 2টার মতো বাজে। তো 2টার সময় এইরকম নয়েজ করার কখনোই কথা এরকম একটা এলাকায় ডেফিনেটলি, যেটা কিনা সেন্ট মার্টিন মেইন শহর থেকে মোটামুটি 2 কিলোর মতো দূর। রাইট। সো এন্ড ইউ গাইজ ওয়ান্স এগেইন ডিডন্ট সি এনি, কিছু ছিল না? নাথিং ওয়াজ দেয়ার। আমি যা বুঝতে পারছি আপনাদের সেন্ট মার্টিনের টোটাল ট্রিপটাতে বিচ্ছিন্ন কিছু ঘটনায় ভরা ছিল। বিচ্ছিন্ন। এন্ড আমার কাজিনরা যখন ওইখানে জাস্ট শপিং করতে যায় তখন আমার কাজিনদের কথায় কথায় নাকি দোকানদাররা জিজ্ঞাসা করেছিল আপনারা কোথায় উঠেছেন। তো তখন আমার কাজিন যখন অ্যাড্রেসটা দেয় তখন ওরা স্থানীয় লোকজন কিছু বলেছিল যে মানে আপনারা যে উঠেছেন না জেনেই উঠেছেন, তো আপনারা যত দ্রুত সম্ভব ওইখান থেকে চলে যান। সেন্ট মার্টিনের কথা শুনে আসলে সাইফ তানমার যে ঘটনা শুনলাম, সেন্ট মার্টিনের আমার একটা ঘটনা মনে পড়ছে। আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে জয়িতা। তো সে উইথ হাজবেন্ড, মানে তারা আরো কয়েকজন মিলে তারা একটা ট্রিপে গিয়েছিল সেন্ট মার্টিনে। তো ওখানে সেন্ট মার্টিনে গেলে কাপলরা থাকে, তো অনেক ছবি তোলা হয়। ওদের সাথে একটা কাপল ছিল, ওর হাজবেন্ডের ফ্রেন্ড ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো ওখানে অনেক ছবি তোলা হয়েছে এবং ওখানে কাপলরা কিছু রোমান্টিক ছবি তুলে, যেই ফ্রেমে সাধারণত এই দুজনেই থাকে। রাইট। তো ওরা এমন বেশ কিছু ছবি তুলেছে তাদের ডিজিটাল ক্যামেরায় এবং দেখেছে, ছবিগুলো দেখেও তারা খুব খুশি হয়েছে। তো ঢাকায় এসে তো ওরা ছবিগুলো যখন প্রিন্ট করার পর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বেশ কয়েকটা ছবিতে
তৃতীয় কোনো মানুষের উপস্থিতি পেয়েছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা থার্ড পার্সন ওখানে ছিল, কিন্তু সেই ফ্রেমে কারো থাকার মতো কথা ছিল না। আমি অবশ্য জয়িতার সাথে আমি ছবিটা দেখতে চেয়েছিলাম, কিন্তু যে এই ছবিটা তুলে এনেছে তার ওয়াইফকে এই ঘটনাটা জানানো হয়নি। তার ওয়াইফ যদি এই ঘটনাটা জানে, তৃতীয় পক্ষের উপস্থিতিটা একটা মানে মেয়ের ছবি ছিল, তার আকর্ষণটা ওই লোকের ওয়াইফের প্রতি ছিল, ওই মেয়েটা। আচ্ছা, তো তার ওয়াইফ যেন ভয় না পায় বা কোনো ধরনের কোনো কিছু যেন না হয়, বুঝতে তো সেই জন্য ছবিটাকে ডিস্ট্রয় করে ফেলেছে। ওনাকে আর এই ঘটনাটা জানতে দেয়া হয়নি। আমরা অনেক পত্র পত্রিকায় কিংবা আমরা ইন্টারনেটেও দেখেছি এই ধরনের ছবির ঘটনার কথা শুনেছি, কিন্তু খুব কাছের মানুষের সাথে এই ধরনের I would ঘটনা love to see that আমি- picture. আমি- Somehow আমরা কি ছবিটা জোগাড় করতে পারি না? আমি ছবিটা জোগাড় করে মানে of course we will blur the original faces, রাইট, আমি খুব but চেষ্টা আমি করেছিলাম, চাচ্ছি সেই থার্ড পার্সনটাকে দেখতে, who কিন্তু- is that person. কিন্তু আর ওই ছবিটাকে তারা সংরক্ষণই করেনি। এটা কেউ করে না, এই সংরক্ষণটা কেউ করে না। আমরা একজনের কাছে স্টোরি শুনেছিলাম, এই যে ছবি নিয়ে একটা ঘটনা, তারা ছবি তুলেছিল এবং মেয়েটা নিজের সেলফি নিজে তোলে। সে মেয়েটার নাম সুলতানা, আমার এখনো মনে আছে। নিজের সেলফি নিজে তোলার পরে সে নিজের ছবি দেখে নিজেই ভয় পেয়ে যায়, এত নাকি ভয়ঙ্কর ছিল তার তাকানোটা। কিন্তু সে কখনোই ওভাবে তাকায়নি, ওভাবে ছবি তোলার চেষ্টা করেনি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে স্ক্রিন থেকে ছবিটা সরানোর চেষ্টা করছে, মোবাইল বন্ধ না করা পর্যন্ত ছবিটা সরেনি কোনোভাবেই। তারপরে ডিলেট না করে একটা মানুষ কোথায় যাবে? নিজের কাছে এমন একটা জিনিস কেউ নিয়ে রাখতে পারে না। That's why we lose it. আমরা প্রুফটা সেন্ট মার্টিনে আসলে খুঁজে কি, পাই সেন্ট না। মার্টিনে যখন সবাই ঘুরতে যায়, সেন্ট মার্টিন সম্পর্কে এরকম কিছু হতে পারে আমাদের ধারণায় থাকে না, রাইট, কিন্তু কিছু না কিছু তো হয়তো বা আছে। তার মানে এই না যে সেন্ট মার্টিনে শুধু এগুলোই ঘটে। সেন্ট সেটাই। মার্টিনে আমরা অনেক সময় গিয়ে অনেক সময় কাটিয়েছি। আর সত্যি কথা বলতে কি সুমন দোস্ত, আমি চিন্তা করতেছি যদি এরকম কিছু থাকেও, ইজ ইট ব্যাড? এখন এই মুহূর্তে যারা কারো কোনো আমাদেরকে ক্ষতি করা হয়। দ্য থিং ইজ দেখ, তুই চিন্তা কর, এখন এই মুহূর্তে যারা ডর শুনছে, তারা কেন শুনছে? গভীর রাতে ভূতের একটা অনুষ্ঠান একা কেন শুনছে? ইচ্ছে করে ভয় পাওয়ার জন্য। বিকজ উই লাভ ফিয়ার, রাইট। উই লাভ টু বি না, আমি এটা বলতে চাচ্ছি সামটাইমস। সবাই যেন আবার সেন্ট মার্টিনে এটাই ঘটে মনে করে অনিশ্চিত বলবে না। জায়গা এরকম যেন মনে না Please, করার। আমি সেন্ট মার্টিনে এই পর্যন্ত অনেকবার গিয়েছি, দুই একবার একটু ব্যতিক্রম ঘটনা ছাড়া Yeah. কখনোই কিছুই ঘটেনি সেন্ট মার্টিনে। এবং সেন্ট মার্টিনের সত্যিকারের ভয়ঙ্কর অবস্থান হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথটা, সেটা হচ্ছে সবচেয়ে আর তার ভয়ঙ্কর। চেয়ে মজার ঘটনা হচ্ছে সেন্ট মার্টিনের এত সুন্দর ন্যাচারাল বিউটি আছে, সেই বিউটি দেখার জন্য আপনি যে কোনো ধরনের sacrifice can be made. ইগনোর করতে পারেন। However, তন্ময় ভাই, এরকম আরো কিছু কি ঘটেছে সেন্ট মার্টিনেই? অর ডিড ইউ গেট এনি সলিউশন? ওই ফ্রক পরা মেয়েটা কে ছিল আদৌ? নো, জাস্ট আমরা ওই অতটুকুই ইনফরমেশন পেয়েছিলাম যে মানে ওই এরিয়াটা মোটামুটি একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এন্ড ওই এরিয়াটায় মানে এই ধরনের জিনিস হয়। A little bit spooky, সবাই জানে আর কি। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে মানে ওইখানকার মানে আগের স্টোরি গুলোর বিষয় জানতে চেয়েছিলাম একজন স্থানীয়র কাছে, তো ওনারা জাস্ট বলেছিল যে ওইখানে নাকি অবস্থা এমন ছিল কোন একটা সময় যে জিন আর মানুষ নাকি ওনারা মানে পাশাপাশি বসবাস করত। তো লাইক দেখা গেছে যে মানে পাশাপাশি ঘর, মানে ওনারা আর কি সারি রোদ দিয়ে রাখছে, এমনকি দেখা গেছে জিনরাও নাকি সারি রোদ দিয়ে রাখছে। মানে এরকম কিছু কিছু স্টোরি, মানে এরকম কিছু মিথ আছে আর কি, এটা আমরা মিথই বলতে পারি বেটার। যে একটা সময় এখানে জিন মানুষ একসাথে অ্যাজ ফ্রেন্ডস, অ্যাজ নেইবার্স থাকতো। যাই হোক, এটা আমাদের কাছে মনে হয় না এটা বিলিভেবল হবে, বিকজ মেবি এখনো কিছু কিছু এক্সিস্ট করে, বাট who knows, we never know. যাই হোক, আমরা মনে হয় একটা স্টোরির পিছনেই অনেকগুলো সময় দিয়ে দিয়েছি। তন্ময় ভাই, আপনার কি এই ধরনের আরো কোনো এক্সপিরিয়েন্স আছে? এই ধরনের এক্সপিরিয়েন্স বলতে কক্সবাজারে ছিল একটা, এটা মানে আমি ভয়ের স্টোরি বলবো না, এটা আমার খারাপ লাগা একটি স্টোরি বলবো, সেটাই অ্যাকচুয়ালি মানে ডিসাইড করতে পারছি না। বাট স্টোরিটা এমন ছিল যে 2005 or 6 এর দিকে আমরা ফ্যামিলি ট্রিপে কক্সবাজার গিয়েছিলাম। আচ্ছা, ওইখানে কোন একটা পপুলার পয়েন্টে আর কি, পয়েন্টটার নাম না বলি, বিচের যে পয়েন্ট গুলা বেশ বেশ কিছু পয়েন্ট নাম আছে, তো সেই পয়েন্টটার নাম না বলি, তো ওইখানে গিয়েছিলাম। তো রাতে অলমোস্ট 12টা-1টার দিকে আমি বিচে যে খাটগুলো থাকে ওইখানে রেস্ট করছিলাম, এরকম বিচে যে খাটগুলো থাকে ওইখানে রেস্ট করছিলাম এরকম। তো হঠাৎ আমি দেখি যে একটা মেয়ে আসলো ওইখান, আপনার কোথা থেকে আসছে আমি সেটাও খেয়াল করিনি, জাস্ট আমার সামনে এসে জাস্ট আমাকে জিজ্ঞাসা করছে যে কয়টা বাজে, একটু কাইন্ডলি দেখলে ভালো হয়। দেন আমি দেখলাম, দেখে তাকে টাইমটা বললাম, দেন আমি দেখছি যে মানে সে নিজেই আমার সাথে গল্প করছে, কথা বলছে উইলিংলি। কথাবার্তা বলার পর
দেন আমরা ওইখান থেকে উঠে যাই। আমি চলে যাব হোটেলে, এরকম একটা ইচ্ছা ছিল। তো আমি মানে তার সাথে সাথে হাঁটতে হাঁটতে কখন যে ঝাউবনের কাছাকাছি চলে গেছি আমি বলতে পারি না। আচ্ছা আচ্ছা। তো আমার মানে আমি লাইক হিপনোটাইজের মতো হয়ে গেছিলাম এন্ড তাকে ফলো করতে করতে ঝাউবনের কাছাকাছি চলে এবং গেছি। ডিউরিং দ্য ফলো আপনার কি কথা হচ্ছিল তার সাথে? হ্যাঁ, জাস্ট এমনিতে Casual talk. ফর্মাল চ্যাটিং, আচ্ছা, যে আচ্ছা। মানে কোথায় পড়া হয়, কোথায় থাকা হয়, কোথায় লাইক দ্যাট। তো হোয়াট ডিড শি সে? কোথায় সে পড়ে বা কি কোথায় থাকে? সে আমাকে কোয়েশ্চেন করছিল, বাট আচ্ছা। আমি তাকে কোয়েশ্চেন করার মতো সময় পাইনি। আচ্ছা আচ্ছা। তো জাস্ট কথা বলতে বলতে আমার সেন্স আসে যখন কিনা ওইখানকার কোস্ট গার্ড আপনার টর্চ দিয়ে যখন ঘোরাঘুরি করছিল তো টর্চের আলোটা আমার চোখে পড়ে। তো আচ্ছা। তখন আমি মানে আমার সেন্স আসে এন্ড আমি তখন চিন্তা করলাম যে আমি যে ঝাউবনে যাচ্ছি তো সে হয়তো বা ডাকাতও হতে পারে, মানে আমাকে নিয়ে যাচ্ছে ওইখানে ঝাউবনের ভেতর নিয়ে, হয়তো বা আমার মোবাইল ছিনতাই করবে, যা কিছু আছে রেখে দিয়ে আমাকে কোন একটা ক্ষতি করতে পারে। রাইট। দেন আমি তাকে ইগনোর করে দিয়ে মানে তাকে তার কাছ থেকে মানে বিদায় কষ্ট নিলেন। করেই বিদায় নিয়ে চলে গেলাম। সে দাঁড়ায় রইল, পেছন দিকে তাকালাম অনেকটা যাওয়ার পর ওনাকে আর দেখলাম না। আমি চিন্তা করলাম যে হয়তো বা ঝাউবনের ভেতরে চলে গেছে তার আচ্ছা। মানে টিমের কাছে। হুম হুম। ওকে, রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম লাইক লাইট জ্বালায় ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু লাইট জ্বালায় আর ঘুম আসতেছে না। আচ্ছা। লাইটটা যখন অফ করে দিলাম, তা আমার কানের কাছে কে যেন বলতেছে যে তুমি কেন ভেতরে আসলা না, তুমি কেন দেখলা না। আর আমি হচ্ছে গিয়ে জাস্ট ঘুমে স্বপ্নে দেখতেছিলাম যে মেয়েটা বসা ঝাউবনের সাথে হেলান দিয়ে, আচ্ছা। আর তার পাশে ঠিক তারই লাশ, কি তার পাশে? তার পাশে তার লাশটা, সে বসা সেম কাপড়ে, God. যেই কাপড়ে আমি তাকে দেখেছি Oh আর তার my সাথে goodness. কথা বলেছি। আমি জাস্ট স্বপ্নে এটাই দেখলাম যে সে বসে আছে ঝাউবনের সাথে হেলান দিয়ে, তার পাশে তার লাশটা পড়ে আছে খুব মানে বাজে অবস্থায়। আর মনে হয় যে মানে কোন একটা খারাপ কিছু হয়েছে তার সাথে এন্ড তাকে আচ্ছা, আচ্ছা। মানে She was tortured and killed. ফিজিক্যালি তাকে- টর্চার্ড করা হয়েছে। তাকে মেরে ফেলা হয়। তো সে আমাকে জাস্ট মানে স্বপ্নে এইটাই বলছিল যে তুমি কেন আসলে না, তুমি কেন আমাকে দেখলে না, আমার তো খুব কষ্ট হচ্ছে। ডু ইউ রিয়েলি থিঙ্ক যে তার লাশটা আপনি পেতেন ভিতরে গেলে? আই থিঙ্ক সো। এন্ড আমার মনে হচ্ছে যে আমি তখন যে আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিলাম, আমার মনে হয়েছিল যে কিছু একটা ওখানে পড়ে আছে, বাট আমি ওই জিনিসটা নিয়ে আর মানে কোনো করতে চাই। গুডনেস সেক, উনি যদি তখন দেখতো, আপনার সামনে যদি তখন পড়তো যে আপনি যার সাথে কথা বলছেন তার লাশ পড়ে আছে, হোয়াট উড হ্যাভ হ্যাপেন টু ইউ? আই ডোন্ট থিঙ্ক ইউ শুড নট। মানে এইরকম একটা মানে স্টোরি। এখন আমি তারপরে আপনি আগে আমাকে তোমার পরের অবস্থান বলেন, স্বপ্নের পরে কি হলো? স্বপ্নের পরে তো আমি জাস্ট মানে উঠে বসার পর মানে আমার তো পুরো শরীর জাস্ট ঘাম টাম দিয়ে গলা টলা শুকায়, খুব বাজে অবস্থা। আমি চিৎকার করে উঠছিলাম এন্ড আমার মামা যেহেতু ছিল, তো মামা লাইটটা জ্বালায় দিয়ে কি অবস্থা, কি হয়েছে, চিৎকার কেন করলি। আমি বললাম যে এরকম আমি খারাপ স্বপ্ন দেখি। আচ্ছা। তো পরে যেটা হলো, পরের দিন আমাদের হোটেলের এক মানে হোটেল বয় যারা আচ্ছা, থাকে, আচ্ছা। তো ওরা আমাদের বলছিল যে কি একটা বিষয় নিয়ে যেন আলোচনা হচ্ছিল। দেন জিজ্ঞাসা করার পর ওরা বললো যে আমাদের হোটেলের 5 তলার এত নম্বর রুমের একটা মেয়ে মানে রাতের বেলা তার ফ্যামিলি মেম্বারদের সাথে রাগারাগি করে বিচের দিকে চলে যায়, ওখান থেকে তার লাশটা পাওয়া যায়। ওইখানকার স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট ওই হোটেলটাতেই, ওই হোটেলেই আপনি ওই যে হোটেলে হোটেলেই ছিলেন, ছিল এন্ড আমরা নিচতলায় ছিলাম, ওরা 5 তলায় ছিল। এটা আপনি যখন এই ঘটনাটা ঘটেছে কতদিন আগে? এই মেয়েটা মারা যায় কতদিন হয়েছে? আমি আমার সাথে ওই মেয়েটার যখন দেখা হয় সেই দিনই ওই মেয়েটা মানে রাগ করে সন্ধ্যার দিকে মেবি বের হয়ে যায় তার ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যেই রাতে আপনার সাথে তার জি, জি, দেখা আর হয় আমার সাথে ও- সেদিন সন্ধ্যায় সে হোটেল থেকে বের হয়ে আসে। আমার সাথে দেখা হয় ওর সাথে 12টা কি 12:30 হবে। ওকে, দিস ইজ সামথিং ডিফারেন্ট। মানে সে কিন্তু আত্মারূপে এসে মানে যাকে তখন পেয়েছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে যে প্লিজ সামবাডি Help মনে me. আছে যে আমরা আমার লাশটা নিয়ে যাও। ওই কেউ। ঘটনাটার কথা, যে নিজে লাশ খবর দেওয়ার হ্যাঁ। কথা বলেছিল, মাত্র And we're কয়েক still on the episode-এই process. আমরা আমরা পেয়েছিলাম। সেই দারোয়ানের ফোন নাম্বার আমরা জোগাড় করছি সার্চ করেই যাচ্ছি আমরা। এবং পেয়ে যাব আশা করছি। এন্ড আমার কিন্তু- কাছে এই জিনিসটাই খারাপ লাগলো। মানে পরে চিন্তা করলাম যে একটা হৃদয় বিতারক স্টোরি ছিল, তারপরও Of আবার course. মানে যে হয়তো বা এই জিনিসটা দেখলে মানে পুলিশও
কিছু প্রবলেম করতে পারতো Right. বা এরকম কিছু। Very তো true. এই জন্য মানে আর আপনি আর ঘাটান নিয়ে ব্যাপারে এ ব্যাপারে ঘাটানোর কোনো প্রয়োজন নেই। ইট ওয়াজ এ গুড ডিসিশন, যদিও হ্যাঁ হৃদয় বিদারক দিক থেকে চিন্তা করতে গেলে আপনার যাওয়া উচিত ছিল, বাট নট অল সিচুয়েশন ইজ দ্য সেম। তো যাই হোক, অসাধারণ একটা এক্সপেরিয়েন্স শুনলাম তন্ময় ভাই, সিরিয়াসলি। এন্ড এ ধরনের জানি না মানুষের থাকতে পারে কিনা এর পরেও এক্সপেরিয়েন্স, বাট ডু ইউ? আই হ্যাভ আ লট, বাট মানে সময় স্বল্পতার কারণে তো আর সব শেয়ার করা যাচ্ছে না। মেবি অথবা আজকে আমরা আরো কয়েকটা শুনি, দেন ওকে। সো নেক্সট যে স্টোরিটা বলতে যাচ্ছি সেটা আমার সাথেই ঘটা। আমি বর্তমানে যে এরিয়াটায় থাকছি সেই এরিয়াতেই অলমোস্ট 2 years or 3 years ago আমরা একটা বাসায় থাকতাম। আচ্ছা, তো সেই বাসাটায় মানে এত বেশি পরিমাণে আমি কিছু ফিল করেছি যেটা কিনা আমি এর আগে কখনোই করি নাই। কি ধরনের ফিলিংস তো বলতে? যেটা আমি ফিল করতাম, আমার ওই সময় বই পড়ার খুব অভ্যাস ছিল, রাত জেগে বই পড়তাম। আচ্ছা, তো আমি যেখানে শুতাম সেখান থেকে অ্যাঙ্গেল করে আমাদের বারান্দাটা দেখা যেত। ডাইনিং এর সাথে একটা বারান্দা ছিল, তো বারান্দাটা দেখা যেত। আচ্ছা, তো আমি প্রায় সময় বারান্দা একটা চেয়ার ছিল, তো রাতে 2টা-2:30টার দিকে আমি খেয়াল করতাম যে ওইখানে একটা মাঝবয়সী মেয়ে আচ্ছা, তো বসে আছে। জাস্ট আমি এটাকে মানে অনেকক্ষণ বই পড়ছি এই জন্য একটা রাতে হ্যালুসিনেশন মনে করে এটাকে এত বেশি কেয়ার করতাম না। ওকে। আচ্ছা তন্ময় ভাই, এই স্টোরিটা নিয়ে আরেকটু আগানোর আগে আমি আরেকটু ক্লিয়ার হই, যেই খানের ঘটনাটা বলছেন, যেই জায়গাটা আর কোথায় ওই মেয়েটাকে আপনি দেখতেন, এই টোটাল ব্যাপারটা আরেকবার একটু ক্লিয়ার করে বলবেন যে আপনাদের বাসাটা কোথায় ছিল, ওই মেয়েটাকে আপনি কোথায় দেখতেন, একটু লোকেশন ওয়াইজ। ওকে, লোকেশন ওয়াইজ হচ্ছে আমার যে বেডরুমটা ছিল, মানে আমি যে রুমটাতে থাকতাম, আচ্ছা, আমার বেডটা ছিল হচ্ছে ঠিক আমার রুমের দরজার পাশে। আচ্ছা, মাঝখানে ড্রয়িং ডাইনিং, ডান দিকে ওয়াশরুম পড়বে আর বরাবর হচ্ছে আমাদের বারান্দাটা পড়বে। আচ্ছা, তো ওইখানে একটা চেয়ার দেওয়া ছিল, তো ওই চেয়ারে আমি প্রায় সময় এই জিনিসটা খেয়াল করতাম, বাট এটাকে আমি জাস্ট ইগনোর করে দিতাম যে অনেক সময় হয়তো বা চোখের ভুল হতে পারে। ওখানে একটা মেয়ে বসে থাকতো ওই চেয়ারে, ওই চেয়ার আপনাদের বাসার ভিতরে, আমাদের বাসার ভেতরে। ইউ ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট? নো, আমি জাস্ট চিন্তা করতাম যে অনেকক্ষণ ধরে বই পড়ছি, তো রাইটের একটা ফ্লিকশন হতে পারে, এটা আমি এই জিনিসটাকে খুব বেশি একটা কেয়ার করতাম। মানে আপনি ধরে নিতেন যে আপনি যেহেতু অনেকক্ষণ ধরে বইয়ের জগতের ভিতরে অনেক বেশি ইনভলভ হয়ে আছেন, ইট ইজ সাম কাইন্ড অফ ইলিউশন দ্যাটস ওয়ার্কিং, তাই না? হ্যাঁ, এটা মাঝে মাঝে হয়, আমি একটু মানে বোঝানোর জন্য বলছি, শ্রোতা বন্ধুরা অনেক সময় মনে করতে পারে যে এটা আবার কিভাবে সম্ভব, বাট এটা সত্যি কথা যে বইয়ের মান যদি সেরকম হয়, এক্সাম্পল দিই, সমরেশ মজুমদারের গর্ভধারিণী বইটা যখন আমি পড়েছি, তো ওটা ফার্স্ট পড়ার পরে যখন আমার প্রায় শেষের দিকে, তখন আমার মা আমাকে হঠাৎ করে উঠে বলে একটু দোকানে যাও, চা পাতা নিয়ে আসো, চা খেতে হবে। আমি যখন চা নিতে বাইরে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কি ব্যাপার, বরফ পড়ছে না কেন, এতক্ষণ তো বরফ পড়ছিল, কারণ কাহিনীটা সমরেশ মজুমদার লিখেছিলেন নেপালের দিক থেকে হিমালয়ে ওঠার পথের একটা কাহিনী। সো সত্যিকারের ভাবে আমরা যখন বই পড়ি, সত্যি ইনভলভ হতে পারলে দ্য ফিলিংস ইজ লাইক দ্যাট, সিরিয়াসলি এমন হতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সপ্লেনিং দ্য ফ্যাক্ট। আমিও এইটাও থিঙ্ক করতাম, বাট যখন আমি মানে পুরোপুরি ফিল করলাম যে না, এটা তো অ্যাকচুয়ালি ইলিউশন না, এটা হচ্ছে মেবি সামথিং এক্সিস্ট ওভার দেয়ার, সেটা সেই স্টোরিটা ছিল এরকম যে আমি একদিন রাতে ঘুমাচ্ছি, আচ্ছা, ঘুমানোর সময় আমি জাস্ট স্বপ্নে দেখছি যে আমার ঠিক ওই বেডটাই দেখছি, এন্ড আমি যেই পজিশনে শুয়ে আছি ঠিক সেই পজিশনটাই দেখছি। ওকে, বাট আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমার ঠিক পাশে ওই মেয়েটা, মানে আধা শোয়া অবস্থায় যদি কেউ কোনোই বালিশের উপরে রেখে মাথা হাতের উপর দিয়ে, জি জি জি, এই টাইপের মানে একটা পজিশনে সে শুয়ে আছে, এন্ড আমার মাথায় বিলি কেটে দিচ্ছে, আর আমি সোজা হয়ে শুয়ে আছি, একেবারে মানে যেটাকে বলে মানে স্ট্রেট সোজা হয়ে শুয়ে আছি। আচ্ছা, তো আমি স্বপ্নে দেখছি যে আমি নড়তেও পারছি না, কিছুই করতে পারছি না, বাট সে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। তো যখন এই জিনিসটা দেখলাম তখন আমি বুঝতে পারছি যে এটা আসলে কোনো মানুষ না, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। পরে স্বপ্নে আমি, আপনার কাছে কেন মনে হচ্ছিল, যেহেতু আপনি স্বপ্নই দেখছিলেন, স্বপ্নে একটা মেয়েকে বা একটা ছেলেকে আমরা যে কোনো পজিশনে দেখতে পারি, ওয়াই ডিড ইউ ফিল যে এটা মানুষ না? সে অ্যাকচুয়ালি মানে আমার কেন যেন মনে হচ্ছিল, আসলে আমি You just don't know. বলতে পারি না এটাই হয় কেন স্বপ্নে। মনে হচ্ছে। সো দেন আমি এরকম একটা পজিশনে ওকে দেখে আমি জাস্ট মনে করছিলাম যে এটা মানুষ না। দেন স্বপ্নের মধ্যেই 3বার আয়াতুল কুরসি পড়ি। আচ্ছা, তো আয়াতুল কুরসিটা পড়ার পরে সে মানে সাডেন সে ভ্যানিশড হয়ে যায়, এন্ড ভ্যানিশ হওয়ার পর আমি তো সোজা হয়ে শুয়ে আছি, তো আমার মুখের উপরে
তার জাস্ট ফেসটা আসতেছে, আবার সাথে সাথে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার তার মুখের ফেসটা খুব ভয়ানক ভাবে রেগে আছে, এই এক্সপ্রেশন নিয়ে আপনার সামনে আসছে। এমন জাস্ট তার ফেসটা, আর কিছু না, তার কোনো বডিও না, কিছু না। Okay. স্বপ্নের মধ্যে আমি জাস্ট এটা দেখছি, তো তার ফেসটা আমার মুখের সামনে এসে আবার চলে যাচ্ছে। ওকে তখন এই অবস্থায় আমার ঘুমটা ভেঙে যায়, ওকে এন্ড ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে মানে আমার মানে এখনো চিন্তা করলে খুব ভয় করে, যেটা হচ্ছে যে আমি সেম পজিশনে ওই মেয়েটাকে দেখলাম আমার বালিশের উপরে, my জাস্ট God. সে কুনুইটা রেখে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। ও মাই গড। দেন And তখন তো স্বপ্নে দেখেছি, এখন বাস্তব দেখছি। তার চাহনিটা কেমন ছিল? তার চাহনিটা একদম সিম্পল, একেবারে মানে নাথিং টু বি অ্যাফ্রেড অফ। Nothing, সে খুব nothing. কুলড ভাবে, নরমাল ভাবে। ভাবে সে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে, এন্ড যেটা আমি স্বপ্নের প্রথম পার্টে দেখি, ঠিক যে সেটাই। সে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে খুব স্মুথলি। এন্ড ঘুম থেকে উঠে দেখার পরে আমি তো আমার জাস্ট মনে পড়লো যে আমি স্বপ্নে 3 বার আয়াতুল কুরসি পড়েছিলাম। আমি ওই সময় 3 বার আয়াতুল কুরসি পড়ি, এন্ড আমার চোখ দুটা বন্ধ করি। তো বন্ধ করার পর দেখি যে আমার শরীরে তখন কিছুটা মানে শক্তি পাই, আচ্ছা। এন্ড আমি অন্যদিকে ঘুরে ঘুমায় থাকি। জাস্ট এরকম একটি স্টোরি হয়েছিল। আই ওয়াজ জাস্ট থিঙ্কিং যে আমি আপনার নার্ভ এর ব্যাপারটা আমি চিন্তা করছিলাম। আপনার সাথে যেই খাটে শুয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, ওই খাটেই আপনি অন্যদিকে ফিরে শুয়ে পড়লেন। আপনার কি কোনো রকম মানে আতঙ্ক আমার- কাজ করেনি ভিতরে? আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, and আমিও বুঝলাম না যে কেন আমার পরের দিন আমি যখন রিয়েলাইজ করলাম যে আমার ভেতরে কোনো ভয় কেন কাজ করলো না, আমার ভেতর কোনো জ্বরটা কেন কাজ করলো না, যে আমার সাথে এমন কিছু একটা হলো। বাট মানে আমি তারপর ওইটাকেও খুব একটা করিনি। আই এম জাস্ট শকড যে আপনার নার্ভের ব্যাপারে। এবং আরেকটা জিনিস, যে আপনি স্বপ্নে যেটা দেখেছিলেন ওটাই কিন্তু হয়েছে। ওইটাই হয়েছে। এর পরের অংশটা আপনি স্বপ্নে যেটা দেখেছিলেন সেটা যদি হতো তখন কি হতো? যে তার ফেসটা বারবার আপনার সামনে আসছে এবং চলে যাচ্ছে। হোয়াট ইজ দ্যাট হ্যাপেন? ওইটা দেখার আগেই মেবি আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এইটাই হচ্ছে আমার মানে ভয়টা কম পাওয়ার হয়তো বা একটা কারণ হতে পারে। কারণ তার বিভীষিকা রূপটা কিন্তু সেই মানুষ বলি আর যাই বলি, সেই রাগান্বিত রূপটা কিন্তু বাস্তবে আপনি আর দেখেননি, সেটা না। শুধুমাত্র স্বপ্নেই সীমাবদ্ধ ছিল। এক্স্যাক্টলি সেটাই। লাকি গাই। এই মেয়েকে নিয়ে রিলেটেড কি আর কোনো কিছু ঘটেছে? এটা নিয়ে মোটামুটি অনেকখানি ঘটেছে, যেটা হচ্ছে যে এর মাঝখানে আরেকটা জিনিস দেখেছিলাম, যেটা হচ্ছে যে ওই রুমটার পাশে অবশ্য আমার মামা থাকতো। আচ্ছা, আমার মামি ওই সময় প্রেগনেন্ট ছিল, ওকে। তো মামি জব করতেন একটা বাইরে একটা প্রাইভেট ফার্মে। তো সে জব থেকে একদিন হঠাৎই মানে বাসায় আসে, আসার পর মানে তাকে কিছুটা অ্যাবনর্মাল মনে হচ্ছিল, মানে তার বিহেভিয়ার সবকিছুতে। ওই দিন আবার আমার নানু বাসায় ছিল। আমার মামি আসার কিছুক্ষণ পরেই আমার নানুর প্রচুর পরিমাণ শরীর অসুস্থ হয়ে যায়, দেন মামিও শুয়ে পড়ে। তো ওই দিন আর খুব একটা দেরি করে নাই, যেমন আমাদের সাথে প্রতিদিন এসে দুষ্টামি করতো, কথাবার্তা বলতো, ওই দিন আর কিছুই বলেনি। আচ্ছা, ওই দিন আবার আমার ছোট মামাকেও সে অনেক বকাবকি করতেছিল, মানে কোনো এক কারণে তার মেজাজ একটু খিটখিটা ছিল ওই দিন। প্রচুর পরিমাণ। আমার তো ওই সময় একটা বদ অভ্যাস ছিল যে আমি বই পড়তাম খুব বেশি রাত জেগে। বই টই পড়ে আমি জাস্ট ওয়াশরুমে গেলাম, সেই বারান্দার পাশে ওয়াশরুমটা। ওয়াশরুমটা থেকে আমি যখন বেরোলাম তখন দেখলাম যে আমার মামি আমার নানুকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছে। তো যেহেতু নানু অসুস্থ ছিল, তো তার একটা সাপোর্টিং এর প্রয়োজন ছিল, তো মামি সেই সাপোর্টিংটা ছিল। দেন বাট আপনার মামি তো তখন প্রেগন্যান্ট। ওকে, আচ্ছা। ওকে, দেন নানু যখন ওয়াশরুমে ঢুকলো, আমি তখন জাস্ট নানুকে সাইড দিয়ে আমি সাইডে দাঁড়ালাম। আমি জাস্ট দেখলাম যে মামি পেছন দিকে ঘুরলো, এন্ড এমন জোরে একটা দৌড় দিল যে আমিও মানে তাকে ধরতে পারছি না। আমিও কিন্তু তার পেছন পেছন দৌড় দিয়েছি, কিন্তু আমি তাকে ধরতে পারলাম না। আপনার নানু কোথায় তখন? নানু ওয়াশরুমে। এবং আপনার মামি হঠাৎ করেই দৌড় দিল, হঠাৎ করে ঘুরে দৌড় ড্রয়িং রুমের দিকে। আর আপনি সেটা দেখছেন এবং তার আমি পিছনে দেখছি যাচ্ছেন। তার পেছনে যাচ্ছি যেন তাকে ধরার জন্য। আমি জাস্ট সিম্পলি চিন্তা করেছিলাম যে সে এই মুহূর্তে প্রেগনেন্ট, হয়তো বা মাথা ঘুরে পড়ে যেতে পারে, রাইট। এরকম কিছু একটা। সে তারপর? দৌড়ায় যে পড়লো, একটা টি টেবিল ছিল লম্বা ড্রয়িং রুমে, তো টি টেবিলের উপর তার পেটটা যে পড়ে সে একেবারে মানে উল্টায় পড়ে গেছে। আমি তো দরজার রাইট সাইড জ্বালায় চিৎকার করতেছি, সবাইকে ডাকতেছি, বাবা কোথায়, মা কোথায়, চিৎকার করতেছি। তো আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে তার চোখগুলা বিশাল বড় বড় হয়ে গেছে, এন্ড তার চোখ উল্টায় গেছে, এন্ড সে আবুল তাবুল বকতেছে, জাস্ট এই তুই মানে তোরা আমারে কেন ধরলি, এই তুই তোরা কেন করলি, এই সেই আবি যাবি বকা বাজি যা কিছু আছে সব করতেছে, আর ও করতেছে, জাস্ট গোঙাচ্ছে। আচ্ছা,
শি ইজ ইন পেইন। তারপর যেটা দেখলাম মানে এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে মানে আমাদের কাছে যেটা মনে হলো যে তাকে মানে পজেসড করা হয়েছে বা এরকম কিছু। আমারও তাই মনে হচ্ছে। তারপর তাকে কিছুটা ঠান্ডা করা হলো, তার মানে সেন্স ফিরে আসার পর সে আবার মানে চিৎকার করতেছে যে মানে আমার হাত কেন উঠাতে পারছি না, আমার হাত কেন উঠাতে পারছি না। মানে এইভাবে তাকে খুব পেইন দেয়া হয়। আর মাঝে মাঝে সে মানে অন্য একটা ক্যারেক্টারে চলে যাচ্ছিল, যেটা টোটাল ডিফারেন্ট পার্সোনালিটি, ডিফারেন্ট পার্সন টোটালি। মহিলার ভয়েস টু মানে ভয়েসের বেসটা যদি প্রচুর পরিমাণ বেড়ে যায় তখন ঠিক যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটাই। আর সে আবুল তাবুল কথা বলতে। Was there any different language she was speaking? হ্যাঁ, সে মানে কি ধরনের কথা বলতেছে আমরাও কিছু বুঝি নাই, অজানা কোনো ভাষায়। হ্যাঁ হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। তো আমরা দেখা যাচ্ছে যে এরকম করতেছি, আবার মানে দোয়া ঠোয়া পড়তেছি, ফু দিচ্ছি, দেন আবার সে যখন সেন্স ফিরে পাচ্ছে তখন বলতেছে আমার তো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার গলায় কে চাপ দিয়ে ধরছে। তো ওই সময় একটা পপুলার প্রোগ্রাম ছিল যেটার মধ্যে আমি শুনেছিলাম যে সরিষার তেল নাকি এই ধরনের জিনিসের একটা মেডিসিন হতে পারে। আচ্ছা। তো আমি কিচেন থেকে সরিষার তেল এনে তার গলায় দিয়ে দিচ্ছি, তার নাকে দিয়ে দিচ্ছি, তার হাতে দিয়ে দিচ্ছি। যখন তার গলায় দিচ্ছি তখন বলতেছে যে হ্যাঁ আমার গলায় এখন একটু শ্বাস নিতে পারছি। যখন নাকের উপর দিয়ে দিচ্ছি তখন বলতেছে যে হ্যাঁ একটু শ্বাস নিতে পারছি। মানে এরকম করে অনেকক্ষণ চললো এই বিষয়টা। দেন ফজরের আজানের কাছাকাছি তখন মোটামুটি সবকিছু স্বাভাবিক, মামি একটু ঘুম। আপনার মামি অ্যাকচুয়ালি কি দেখেছিল এটা কি জানতে পেরেছেন যে সে দৌড় দেওয়ার আগে? কিছু দেখে নাই, জাস্ট মামিকে পজেসড করা হয়েছে। এবং সেই দৌড়টা আসলে আপনার মামি দেয়নি, আপনি বলতে চাচ্ছেন কিছু একটা ইনস্ট্যান্ট তখন তার উপরে ভর করে। আই অলসো থিংক মানে অনেকগুলো সিমটম আছে পজেশনের, সেগুলোর সাথে যথেষ্ট পরিমাণ মিলে যাচ্ছে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলা, ডিফারেন্ট কণ্ঠস্বরে কথা বলা, এগুলোর সাথে স্কিজোফ্রেনিয়ার একটা লেভেল অনেক মেলে। একটা মানে সাইকিয়াট্রিক ডিজিজ, উই নো দ্যাট, বাট এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। স্পেশালি ভাষা বা কণ্ঠ বদলে যাওয়ার যে ব্যাপারটা, মানে পার্সোনালিটি ডিসঅর্ডার, এটাও স্কিজোফ্রেনিয়ার একটা পার্ট। তো আই রিয়েলি ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড টু হার, বাট পজেশন হয়েছে কি হয়নি সেটার কিছু টেস্ট আছে। আমার মনে হয় সেগুলো করতে পারলে ভালো হতো। বাট ইজ শি ফাইন নাও? সে কি এখন ভালো আছে? এটা তো অনেক বছর আগে স্টোরি, এখন তো মোটামুটি। তবে ওই ঘটনার পরে তার মানে মিসক্যারেজ হয়ে যায় বেবিটা। ওকে, দ্যাটস রিয়েলি স্যাড। ওকে, ওইটাও তেমন একটা বেসিক স্টোরি না। ওই মামিরা যখন চলে যায়, তার কিছুদিন পরেই মামিরা চলে যায়, তো মামিদের রুমে আবার আমি ওই মুহূর্তে সুইচ করি। আচ্ছা। সুইচ করার পর দেন আমি যখন ঘুমাই এক রাতে, আমার বেডের মাথার উপরেই ছিল আসলে আরেক বেডের বারান্দার দরজা। গরমের দিন বারান্দার দরজা খুলে আমি যখন ঘুমাই তখন আমি হঠাৎ মানে আমি জানি না যে কেন আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেল। হঠাৎ ঘুমটা ভেঙে আমি দেখি আমার মাথার উপর জাস্ট এক ফানা কাঁচা কলা, মানে জাস্ট হাতের কবজি আর কিচ্ছু না, হাতের কবজি আর এক ফানা কাঁচা কলা আমার মুখের উপর ধরে আছে। আর হঠাৎ করে আমার মানে ঘুমটা ভেঙে গেছে, আমি উপরে উঠে তাকায় দেখি এটা শুধু হাতের কবজি, কোনো বডি নেই। ওই কবজির শেষ অংশে কি ছিল? কিচ্ছু ছিল না। নো ব্লাড অর সামথিং? না, মাংস হাড়। দেন হোয়াট ডিড ইউ ডু? আপনি কি করেছেন? আমি ওইটা দেখেই চিৎকার করে যখন মানে উঠে যাই তখন আমার মাথার সাথে কাঁচা কলাটা বাড়ি খায়। এন্ড এটা যে আমি একটা হ্যালুসিনেশন চিন্তা করব সেটা চিন্তা করার মতো কারণ নেই। দেন চলে যাওয়ার পর চিৎকার করে সবকিছু মানে লাইটের জ্বালায় সবকিছু ঠান্ডা হয়ে যায়। দেন এইটার যে ফাইনাল স্টোরিটা সেটা হচ্ছে যে ওই বছরই আপনার 31 ডিসেম্বরে আমরা ফ্রেন্ডরা একটা পার্টি থ্রো করি। আমাদের এক ফ্রেন্ডের বাসার ছাদে আমরা এই পার্টিটা করি। জাস্ট ফাইজলামি করতেছি, মজা করতেছি, দুষ্টামি করতেছি। তো পার্টি একটা সময় শেষ। আমরা 4 জন ফ্রেন্ড চিন্তা করলাম যে ওদের ছাদে একটা ছোট্ট চিলে কোঠা রুম ছিল। আচ্ছা। তো আমরা চিন্তা করলাম যে আজকে রাতে আমরা ওইখানেই থাকবো। আমরা আবার ওইখানে পার্টির মধ্যে কিছুটা মানে ফায়ার প্যালেসিং করি। তো ওই ঘরের মধ্যে প্রচুর মশা ছিল। আচ্ছা। তো ফায়ার প্যালেসিং এর যে অবশিষ্ট আগুনটুকু ছিল ওটা দিয়ে ধোয়া করে আমরা ঘরের ভেতর দিয়ে রেস্ট করি। এন্ড হচ্ছে আমরা গল্পের একটা সময় আমি আমার এই স্টোরি গুলা বলি যেগুলো আমার সাথে ঘটে। এটাই হয় অ্যাকচুয়ালি। আমরা আমাদের যে ডরের আয়োজনটা আপনি তো দেখতেই পাচ্ছেন, আপনি আমাদের সাথে এসেছেন আজকে এই জার্নিতে। সো আমরা কিন্তু এটাই চেষ্টা করি, আমরা শুধু শ্রোতাদের সাথে না, আমরা কিন্তু একটা আড্ডা দিই এবং এই আড্ডাটার মধ্যে থেকে এমন কিছু কথা বের হয়ে আসে যেটা গল্প আকারে বলতে গেলে বা মনে করে বলতে গেলে আসলে আসে না।
এক্স্যাক্টলি। তো ওই রকম একটা এনভায়রনমেন্টে আপনারা বানানোর চেষ্টা করছিলেন। সেদিন সব বন্ধু মিলে গভীর রাত, একটু একটু ধোয়া, সবাই আছেন এবং আপনি এই ধরনের স্টোরিগুলোই শেয়ার করছিলেন। সো অ্যান এক্সটার্নাল ডর ওয়াজ গোয়িং অন। তারপরে কি হয়? দেন যেটা হলো, আমার এই স্টোরিগুলো শেয়ার করছিলাম যেগুলো আমার সাথে হয়ে গিয়েছিল। যখন আমি ওই মেয়েটার স্টোরিটা বললাম যে আমার মুখের উপরে এসে এই করতেছিল, মানে জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছিল, তো তখন মানে আমার এক ফ্রেন্ড একটা মানে একটু দুষ্টামি করে একটা ব্যাড কমেন্ট করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গল্পের থ্রুতে ওকে। যখন ব্যাড কমেন্ট করে তখন মেবি বাজে হচ্ছে আপনার 3টা অথবা এরকমই। ওকে। তো ওই আমরা যে ফ্রেন্ডের বাড়ির ছাদে গিয়েছিলাম, তো সেই বাড়ির ছাদে আবার মুরগি পালতো। তো ওই রাত 3টার সময় হঠাৎ যখন ও ব্যাড কমেন্টটা করে তখন সাথে সাথে একটা মুরগি ডাক দেয়। আচ্ছা। আমার ফ্রেন্ডটা যখন ব্যাড কমেন্ট করে তখন আমি তাকে বোঝানোর জন্য বিষয়টা আবারও বলে যখন স্টোরিটা শেষ করলাম, সাথে সাথে আমাদের যে ফায়ার প্লেসিং ছিল, তো ওইটা নিয়ে আমি রুমের ভেতর চলে আসছিলাম মশা তাড়ানোর জন্য। তো ওইটা আমাদের থেকে অলমোস্ট 2 থেকে 3 হাত দূরে ছিল। ওকে। এন্ড শেষ করার সাথে সাথে সাডেন আঘাত পোড়া একটা কাঠ ছিল, তো ওইটা আমার পায়ের উপর মানে উড়ে চলে আসে। 2-3 হাত দূর থেকে সেটা আপনার থ্রো করলো। আচ্ছা। জাস্ট মনে হচ্ছে কেউ ওই জ্বলন্ত কাঠটা আমার পায়ের উপর থ্রো। আমি তো জাস্ট লাফায় উঠে সাথে সাথে দরজাটা বন্ধ করে দিই এন্ড লাইটটা জ্বেলে দিই। আচ্ছা। আর যখন লাইটটা জ্বালাই তার পরপরই যেটা ফিল করি আমরা সবাই, যে বাইরে মনে হচ্ছে যে ঝড় তুফান প্রচুর পরিমাণ হচ্ছে। মুরগি অনেক ডাকাডাকি করছে, মানে প্রচুর মুরগি ডাকছে, কুকুর ডাকছে। এদিকে আবার টিনের দরজা কেউ জাস্ট লাগাচ্ছে খুলছে। দেন ছাদের উপর কিছু গাছ ছিল, ওগুলো মনে হচ্ছে যে একেবারে বাঁকা হয়ে পড়ে যাচ্ছে। বাইরের থেকে কেউ আমাদের দরজা নক করছে। আপনাদের দরজা নক করছে কেউ? আমাদের দরজা পর্যন্ত নক। এন্ড হচ্ছে ছাদের মধ্যে মনে হচ্ছে যে অনেক মানুষ দৌড়াচ্ছে, অনেক মানুষ, লাইক 8-10 জন মানুষ যদি কন্টিনিউয়াসলি পাগলের মতো দৌড়াতে ছোটাছুটি করে, তো এরকম করে। কিন্তু ওই ছাদে তো আপনারা 4-5 জন ছাড়া আর কেউ ছিল না? আমরা আমাদের যে চিলে কোঠার দরজা সেটাও বন্ধ করে দিই, প্লাস হচ্ছে সবাইকে নামায় দিয়ে আমরা ছাদের যে গেটটা সেটাও বন্ধ করে দিই। এন্ড সেটাও টিনের ছিল, সেটা কেউ টোকা দিচ্ছে, কেউ আমাদের রুম চিলে কোঠার দরজা টোকা দিচ্ছে। মানে তারপরে আপনারা কি করলেন তখন ওই মুহূর্তে? বিচ্ছিরি অবস্থা। দেন আমরা তো যে যা সূরা দোয়া টোয়া পারি সব পড়তে থাকলাম। পড়ার পরে যখন ফাইনালি ফজরের আজানটা দিল, তখন জাস্ট আল্লাহু আকবার যখন শুনলাম অনেক দূর থেকে, সবকিছু হঠাৎ করে হঠাৎ as usual normal, মানে সবকিছু নর্মাল যেমনটা ছিল। কোনো ঝড় নাই, কোনো টোকা নাই, কোনো কুকুরের আওয়াজ নাই, কোনো দরজার আওয়াজ নাই, কিছু না, এরকমই ছিল অবস্থা। এতগুলো ছেলে মিলে একসাথে গল্প করছিলেন, তো তারপরেও যদি এই ধরনের ভয়ঙ্কর কিছু ঘটে, হু ইজ সিকিউরড ম্যান? যাই হোক, এত ভয়ঙ্কর কিছু ঘটনা আপনার কাছে শুনলাম, এন্ড সবচেয়ে বেশি যেটা কি বলবো, যে আমি অবাক হয়েছি আপনি খুব বেশি কানেক্টেড এগুলোর সাথে। সবচেয়ে বড় কথা কি সুমন, হি ইজ আ পার্সন যে কিনা হ্যালুসিনেশন, ইলিউশন সবকিছু পার করে তারপরে চিন্তা করে যে কি হতে পারে। তারপরে কি আপনার কোন এরকম কোন এক্সপেরিয়েন্স মনে হয় কি আর কিছু থাকতে পারে না? মনে হয় পরে মানুষের আরো কিছু এক্সপেরিয়েন্স থাকতে পারে। আমি আসলে একটা কোয়েশ্চেন যদি করতে চাই, অন্তত আপনাদের কাছে এন্ড আমাদের লিসেনার্সদের কাছে, কিরকম, যে যদি এমনটা হয় যে কেউ আপনার সামনে একটা মানুষের বডি ছিঁড়ে ফেলছে, মানে কি বললেন আপনি? মানে ছিঁড়ে ফেলছে মানে হোয়াট ডু ইউ মিন? অথবা যদি এমনটা হয় যে একজন মরা মানুষ এসে আপনার কাছে ডিম ভাজা, আমাকে একটু ডিম ভাজা দে, আমি খাবো, তখন বুঝলাম না কি বলতে চাচ্ছেন আপনি। Believe it or not, fear does exist. ডর মানে ভয়। এখানেই আজকের মতো দাঁড়ি ডরে, কিন্তু অনেক বড় একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে দিল তন্ময়। ভয়ের অদ্ভুত একটা বিষয় হচ্ছে, ভয় আমরা যেসব জিনিসে পাই সেখানে কোনো যৌক্তিক সমাধান থাকে না। একটি মৃত মানুষ আপনার সামনে এসে কোনো খাবার চাইছে, কিংবা আরেকজন মানুষ আরেকটি মানুষকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলছে, এমন দৃশ্য হলিউডের ছবিতে কিংবা ভৌতিক ছবিতেই মানায়। কিন্তু তন্ময়ের জীবনে কি এসব ঘটনা ঘটেছিল? বা তন্ময় কেন এমন ঘটনা
বা এমন প্রশ্ন একেবারে শেষের দিকে এসে ছুড়ে দিল? এই দুটো প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ডরের 31তম পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি আমি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে যারা ছিল রেহান ও সুমন এবং একই সাথে লোবানের পক্ষ থেকে শুভরাত্রি।